যে দেখো আমার কাছে এইবারের ভোটে যদি সবচেয়ে সিগনিফিকেন্ট অবজারভেশন কিছু হয়, সেটা হলো পোলারাইজেশন। হ্যাঁ, বলছি ডাবল ইঞ্জিনের ব্যাপারটা তোমার মনে হয় না সিগনিফিক্যান্ট? এটা খুব চিন্তার জিনিস। কারণ তুমি দেখো বিজেপি একটা ব্রাহ্মণ্যবাদী দল। এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার না, মানে কিছু কিছু স্টেটে রিজার্ভেশনের ব্যাপারটা হ্যাজ রেজোনেন্স, কিন্তু হুম। বেঙ্গল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশে প্রায় কোনো রেজোনেন্স। সবার বাড়ির উপরে জয় শ্রীরামের এই ফ্ল্যাগটা ছিল এবং এক ক্রস। ইটস এ মিস্ট্রি অ্যাকচুয়ালি, উত্তর মালদায় 50% মুসলিম কিন্তু বিজেপি বেরিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রে কেন এই কনস্টিটিউশনাল চেঞ্জের ব্যাপারটা চললো এবং যে হুম। ক্যাম্পেইনটা চালালো, প্রচন্ড সাকসেসফুল ক্যাম্পেইন। কিন্তু হিন্দুদের মধ্যে একদিকে মহিলারা সবাই ভোট দিচ্ছে অন ওয়েলফেয়ারিজম, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি। পুরুষ মানুষ একদমই আলাদা, দে আর সাপোর্টিং বিজেপি। তৃণমূলের যারা নেতা এবং তারা হিন্দু হোক মুসলমান হোক, ওরা টাকা চায়। তো টাকা ওরা চায় একদম। টাকা দিলে আমরা চাকরি চাকরিটা পেয়ে পেয়ে যাব। যাচ্ছি। হুম চাকরিটা হুম। পেয়ে চাকরিটা পেয়ে যাচ্ছি, তো ওরা অন্তত এই ব্যাপারে, এটা ব্যাপারে শিওর। এবং সেকুলার, এবং খুব সেকুলার, সেকুলার। খুব এক্স্যাক্টলি। খুব সেকুলার। সেকুলার, খুব সেকুলার সে ব্যাপারে। এবার দেখো তোমরা পছন্দ করো না লোকটাকে বলে কোনো পরামর্শই শুনবে না। তোমার তো মনে থাকবে নিরুপম সেন হুম। বলেছিলেন যে আমাদের তো কমিউনিজমে পৌঁছতে হবে, কিন্তু তো মার্কসের স্টেজেস অফ গ্রোথ হলো, তার জন্য আগে ক্যাপিটালিজম, তার জন্য আমরা এখন ক্যাপিটালিজম করছি, তারপরে করছি। কমিউনিজম আনবো। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যারা যায় তারা যায়। কংগ্রেস গেছে, সিপিএম গেছে, এবার তৃণমূল যাবে, যা ইভেনচুয়ালি যাবে। হ্যাঁ, হুম আজ হোক বা কাল। হুম তারপর হুম। মানে এরপরে কথা হলো যে বিজেপি আসবে না এই ফরমেশনগুলো থেকে একটা নতুন কিছু রাইট। ভেঙে বেরিয়ে একটা ওই স্পেসটা দখল করবে। মানে এইটা তৃণমূল হ্যাঁ। যে যাবে তা নিয়ে কোনো ডাউট। তো আজকে আমরা যে ডিসকাশনটা করতে চলেছি সেটা হচ্ছে পোস্ট পোল একটা আড্ডার ছলে একটা ওভারঅল আমাদের নিজস্ব যা অবজারভেশন, আর আমরা সেগুলো ডিসকাস করব এবং তার মধ্যে কিছু ইউনিক অবজারভেশন আছে। তো আমার সাথে অ্যাজ ইউজুয়াল কো হোস্ট আছে সৃঞ্জয়, আর দুজন গেস্ট আছে, অমিতাভ গুপ্তা, অমিতাভ দা আনন্দবাজারের সম্পাদক একজন, আদিল হোসেন আমাদের পুরনো গেস্ট এবং পেশায় অ্যানথ্রোপোলজিস্ট, আপাতত ফ্রান্সে ভিজিট করছে। ইন জেনারেল ব্যাঙ্গালোরে থাকে, মাঝে মধ্যে কলকাতাতে থাকে। তো ঠিক আছে, তো আমরা শুরু করি। তো অমিতাভ দা, তোমার মানে ঘটনাচক্রে আজকে সকালে উঠেই আনন্দবাজারের অপেডে তোমার একটা মানে বেশ সুন্দর কম্প্যাক্ট লেখা পড়লাম। যদিও ওটার তো মানে 600-700 ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যায়, তো ওই আর কি আশাটা মিটলো না। তো মানে আজকে যখন তোমাকে পাওয়াই গেছে, তো তুমি মানে যে অবজারভেশনটা সেটা একটু বিস্তারিত ভাবে বলো, যে ওভারঅল ইলেকশন নিয়ে তোমার যে ইউনিক অবজারভেশন গুলো। মানে কিছু কিছু জিনিস তো আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু তোমার যে ইউনিক অবজারভেশন, তার সাথে তোমার যে ডেটাগুলো তুমি দেখেছো, ইত্যাদি ইত্যাদি। শুরু করো। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আড্ডা, থ্যাংক ইউ মানে আর্টিকেলটা ভালো বলার জন্য। হাজার শব্দ, যদিও 600-700 না। আচ্ছা। হ্যাঁ, তো না, যেটা বলি যে আমি মূলত পশ্চিমবঙ্গের ডেটা দেখেছি। রাইট। কিন্তু যেহেতু আড্ডাই মারছি, আমি অত ডেটা মানে টেবিল দেখাবো না। আমি জাস্ট মুখে মুখে বলছি আমার অবজারভেশনগুলো। কেমন? যে দেখো আমার কাছে এইবারের ভোটে যদি সবচেয়ে সিগনিফিকেন্ট অবজারভেশন কিছু হয়, সেটা হলো পোলারাইজেশন। কমিউনাল লাইনে পোলারাইজেশন প্রায় কমপ্লিট ওয়েস্ট বেঙ্গলে। তো আমি একটা খুব সামান্য রিগ্রেশন রান করলাম ডেটার। আমার কাছে ইয়ে রয়েছে, অ্যাসেম্বলি লেভেল ব্রেকআপ রয়েছে। হ্যাঁ, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ধরে 294টা ধরে এই যে লোকসভার রেজাল্টটা ইলেকশন কমিশন দেয়, সেইটার থেকে দেখছিলাম আমি একদম। আর আমার কাছে ওই এসি লেভেলে তোমার ডেমোগ্রাফিক প্রোফাইলটা রয়েছে, যে মুসলিম, এসসি, এসটি আর জেনারেল কাস্ট হিন্দু, এই ব্রেকআপ রয়েছে। এইবার যদি দেখো একটা ভাবে যে মুসলিম পপুলেশনের 80%, আর হিন্দু ফিমেল, মানে হিন্দু যে পপুলেশন টোটাল এসসি এসটি এবং জেনারেল মিলিয়ে তার হাফ, মানে ব্রডলি হাফ যেটা ফিমেল, তার 60% যদি নাও এবং সেটাকে যদি অ্যাড করো, তাহলে প্রায় পশ্চিমবঙ্গের অন্তত 70% এসিতে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে তৃণমূলের ভোট শেয়ার রিফ্লেক্ট করছে সেটা।
যেটা হচ্ছে মানে কথাটা সবাই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ফলে মেয়েরা প্রচুর তৃণমূলকে ভোট দিয়েছেন ইত্যাদি, এবং অন্যদিকে এটাও একদম সত্যি কথা যে ডেটা বলছে বিশেষ করে জেনারেল কাস্ট হিন্দু পুরুষ প্রায় পুরোটা ব্লক বিজেপিকে ভোট করেছে। কাজেই আমরা এই ভোটের রেজাল্ট দেখো, এইখানে মানে যে চারজন আছে আমি ধরে দিচ্ছি কেউ বিজেপির ভক্ত নই, আমি খুব ঘোষিতভাবে বিজেপি বিরোধী। হ্যাঁ, কাজেই মানে এই রেজাল্টে খুশি হওয়ার আমাদের কারণ আছে যে তৃণমূল 29টা সিট পেয়েছে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ধরে দেখা যাচ্ছে 195 বা 96টায় তৃণমূলের লিড আছে, যদিও এইবারের বিধানসভায় 217টা তৃণমূল আছে, 211 প্লাস দল ভেঙে যারা গেছেন আর কি। ফলে তৃণমূলের ভোট মানে সিট অন্তত 20টা কমেছে। হ্যাঁ, এইটা এক নম্বর চিন্তা। আমি তৃণমূল সাপোর্টার নই, কিন্তু বিজেপি বিরোধী পশ্চিমবঙ্গের শক্তি হিসেবে তৃণমূলকে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। ফলে তৃণমূল জিতলে আমার খুশি হওয়ার কারণ আছে, সাপোর্টার না হয়েও একদম পরিষ্কারভাবে বলছি। তার ফলে যেটা দাঁড়াচ্ছে চিন্তার কারণ হলো এই যে হিন্দু আপার কাস্ট ভোট যদি ব্লক বিজেপির দিকে যায়, সেটা ভোটে মানে পরবর্তী অ্যাসেম্বলি ইলেকশনে বিধানসভা 2026-এ তৃণমূলের রেজাল্ট কী হবে তার চেয়ে অনেক বড় কনসার্ন হলো পশ্চিমবঙ্গের সমাজটার চেহারা কী হচ্ছে। যে হিন্দু আপার কাস্ট পুরোটা শুধু কারণ দেখো পশ্চিমবঙ্গে বিজেপির তো বলার মতো কোনো কাজ নেই কিছু হেট্রেড ছড়ানো ছাড়া, শুধু ডেফিনেটলি সেইটুকু পাস্ট শুধু নেই কোনো, হ্যাঁ হ্যাঁ শুধু হিন্দু আইডেন্টিটি, আমি হিন্দু আইডেন্টিটি দিয়ে ভোট পাচ্ছি, বিজেপি পাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের সমাজ সম্বন্ধে যে ছবিটা দেখাচ্ছে সেটা আমি দেখতে চাই না, সেটা আমার কাছে খুব পছন্দসই ছবি নয়। দ্বিতীয় ডাবল আরেকটা, হ্যাঁ ডাবল সরি ইঞ্জিনের, বল। হ্যাঁ বলছি ডাবল ইঞ্জিনের ব্যাপারটা তোমার মনে হয় না সিগনিফিক্যান্ট? দেখো মানে আমি জানি না লোকে কি দেখে ভোট করে তো জানি না, কিন্তু মানে ইন্ডিয়ায় যতগুলো বিজেপি রুল স্টেট আছে, হুম, তার মধ্যে ইকোনমিক্যালি এগিয়ে থাকা স্টেট আছে, ইকোনমিক্যালি পিছিয়ে থাকা স্টেট আছে, মিডল অফ দ্য রোড স্টেট আছে। ফলে ডাবল ইঞ্জিন জিনিসটা একেবারে একটা বাজে কথা, সম্পূর্ণ হোক্স একটা। ও ডাবল ইঞ্জিন ফিঞ্জিন বলে কিছু হয় না, কারণ তুমি যদি দেখো মানে ইকোনমিক্সের, তোমরা বোধহয় কেউই ইকোনমিক্সের ছাত্র নও, হ্যাঁ, কিন্তু যদি ওই দেখো তাহলে দেখবে যে প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব গ্রোথ ট্র্যাজেক্টরি আছে, সেইটা না অত সহজে পাল্টায় না। পাল্টাতে দেখো বেঙ্গলের গ্রোথ ইন্ডিড পাল্টাতে বেঙ্গল ওয়াজ দ্য লিডার, গ্রোথ লিডার ইন ইন্ডিয়া প্রি ইন্ডিপেন্ডেন্স এবং ইন্ডিপেন্ডেন্সের পরেও 1950s, কিছু হ্যাঁ বছর, হ্যাঁ। সেই গ্রোথ ট্র্যাজেক্টরি পাল্টাতে সিগনিফিকেন্ট ঘটনা হলো দেশভাগ। হ্যাঁ, একেবারেই। এবং এবং তারপরে যে পলিটিক্যাল একটা টার্বুলেন্স যেটার কথা বলা হয়, আমি যদিও সেটা খুব ইয়ে করি না, কারণ ওটা মানে কজের চেয়ে অনেক বেশি এফেক্ট ওই পলিটিক্যাল টার্বুলেন্সটা, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন এফেক্ট রাদার দ্যান কজ, কিন্তু সেই ডিবেটে আমি এখন ঢুকছি না। আমি হুম বলছি হুম যে বুঝতে একটা পেরেছি। স্টেটের গ্রোথ ট্র্যাজেক্টরি, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টে এক দল থাকলেই তার গ্রোথ খুব ভালো হতে থাকবে, হুম এইটার পেছনে এটাকে জাস্টিফাই করার মতো তথ্য নেই, এটা একটা বিশ্বাস। ইন্ডিড, কিন্তু এটা হ্যাঁ, রেটরিকের ক্ষেত্রে লোকজনের তোমার তৃণমূলের দুর্নীতি ইত্যাদি সেটা তো লোকে বিশ্বাস করতেও পারে যে বিজেপি এলে দুর্নীতি থাকবে। দুর্নীতির কথায় এখন থাকবো না, দুর্নীতির কথায় পরে ঢুকবো, বলো আচ্ছা ঠিক দুর্নীতি আছে, ইজ দ্য ওকে ইন্টারেস্টিং লেটস সে। জিনিস। আচ্ছা দ্বিতীয়ত বলে তুমি কিছু একটা বলতে চাচ্ছিলে, আমি দ্বিতীয়ত ডিস্ট্রাক্ট যেটা করলাম, হ্যাঁ। বলছিলাম সেটা হলো যে তুমি যদি ভোট শেয়ার দেখো এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এসসি পপুলেশন দেখো, এটা খুব চিন্তার জিনিস। কারণ তুমি দেখো বিজেপি একটা ব্রাহ্মণ্যবাদী দল, ঠিক আছে, যারা দলিত, যারা তথাকথিত নিম্নবর্গের মানুষ, বিজেপি কোনোদিন তাদের পার্টি না। বিজেপি হলো আপার অ্যান্ড মিডল কাস্টের পার্টি, ঠিক আছে, হিন্দু আপার কাস্ট, হিন্দু মিডল কাস্ট ট্র্যাডিশনালি। এবার তুমি দেখো, তুমি যদি ভারতের মানে যেগুলো বিজেপি স্ট্রং হোল্ড স্টেটস, সেখানে দেখো ভোটিং প্যাটার্ন সেটা রিফ্লেক্ট করছে। ইউপি ইজ আ বিগ এক্সাম্পল। হ্যাঁ, যে ইউপিতে যারা মায়াবতী ট্র্যাডিশনাল ভোটার্স, দলিতস, হ্যাঁ, তারা কিন্তু এইবার এসপি কংগ্রেস জোটকে ভোট দিয়েছে। হ্যাঁ, তারা কিন্তু বিজেপির দিকে যায়নি। পশ্চিমবঙ্গে কি হচ্ছে, এসসি ভোটের মধ্যে একটা ট্রেন্ড, এগুলো দেখো, এগুলো তো সবই আমি একটা অনুমান থেকে বলছি, সংখ্যা দেখে, মানে কে কাকে ভোট দিয়েছে তো ভাবে বলা যায় না, কিন্তু সংখ্যা দেখে বলছি যে এসসি ভোটের মধ্যে একটা প্রবণতা আছে টুয়ার্ড বিজেপি, ঠিক আছে। ইন্ডিড। এইবার মানে এইটা একটা, ইউপিতে এই যে একটা ইস্যু ছিল যে বিজেপি বেশি আসন পেলে এসে কনস্টিটিউশনটা চেঞ্জ করে দেবে বা হুম রিজার্ভেশন সরিয়ে দেবে, হুম যেটা একটা টু সাম এক্সটেন্ট রেজোনেন্স ছিল খুবই ইউপিতে। অন দি আদার হ্যান্ড মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডে
প্রায় কোনো রেজোনেন্স নেই, সেখানে পুরোপুরি সবাই ভোট দিচ্ছে বিজেপিকে। হুম এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার না, মানে কিছু কিছু স্টেটে রিজার্ভেশনের ব্যাপারটা হ্যাজ রেজোনেন্স, কিন্তু হুম। বেঙ্গল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশে প্রায় কোনো রেজোনেন্স। হুম খুব 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 সিগনিফিকেন্ট, মানে কেন সেটা হয়তো আজকে আমাদের হ্যাঁ, কথায় মানে বিভিন্ন কথা থেকে আসতে পারে, আমি জানি না এখনো। তো আমার মনে কিন্তু হয় তুমি আপাতত ওয়েস্ট বেঙ্গলে ফোকাস করছো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে এসছি যে আসনগুলো, সেখানে হ্যাঁ বিজেপির পপুলারিটি সিগনিফিকেন্টলি বেড়েছে, এইটা হচ্ছে মোরাললেস একটা দেখা যাচ্ছে। এবার দেখো ব্যাপার। তার একটা একটা জায়গা হলো রানাঘাট বনগাঁ, হ্যাঁ, দুটো লোকসভা কনস্টিটুয়েন্সি, 14টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তার মধ্যে, সেইটা মতুয়া, মতুয়া ভোট সেখানে মতুয়া। খুব ডমিনেন্ট। নর্থ বেঙ্গলে কিছু মতুয়া ভোট আছে, সাদার্ন বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিছু মতুয়া ভোট পকেটস আছে। এবার মতুয়া ভোট, তার একটা ঐতিহাসিক কারণ আছে। মতুয়া যারা, তাদের মধ্যে একটা মেজরিটির মধ্যে একটা খুব স্ট্রং অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টস রয়েছে, সেটা প্রি পার্টিশন অ্যান্ড পার্টিশন, অনেক ঐতিহাসিক কারণ আছে। আমি তার ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, আমি শুধু ম্যাটার অফ ফ্যাক্ট এটা স্টেট করছি যে একটা রয়েছে, একটা অ্যান্টি, ফলে সেই ভোট ব্যাংকটা বিজেপির পক্ষে ইউজার্ভ করা সহজতর। এইবার তুমি যদি দেখো, তুমি যদি বনগাঁ আর রানাঘাট দুটো সিটি দেখো, দুটো লোকসভা কনস্টিটুয়েন্সি, দুটোতেই মার্জিনালি হলেও গতবারের চেয়ে বিজেপির ভোট কমেছে, তৃণমূলের ভোট বেড়েছে দুটোতেই। কেন? এইটা আমার দেখো, তুই যদি খেয়াল করো, এই সিএএ নিয়ে তৃণমূল একটা বেশ জোর প্রচার চালিয়েছে। আচ্ছা, এইটা বিভিন্ন তুমি কম্পেয়ার করছো 2019-এর সাথে, 21-এর সাথে উনিশের নয়, সাথে, রাইট? উনিশের সাথে না, একুশের সাথে না। মানে একুশের সাথে কম্পেয়ার করলে কি, আমার একুশটা না মানে টপ অফ মাই মাইন্ড নেই আর কি, যে আমি হুম, বলতে পারবো না এখন, হুম, দেখতে হবে তাহলে। হুম, উনিশটা আমার মাথায় আছে। হুম। উনিশের সাথে কম্প্যারিজনে এই দুটো লোকসভা কনস্টিটিউয়েন্সিতেই বিজেপির ভোট কমেছে। এবার সেইটা একটা, যেটা আমি, এটা আমি জানি না, আমি তো গ্রাউন্ড লেভেল রিপোর্টিং কখনো করিনি, কাজে আমি যারা আমাদের পলিটিক্যাল রিপোর্টার তাদের সঙ্গে কথা বলছিলাম যে এইটা কেন হলো, তারা বলছেন যে তৃণমূল যে অ্যান্টি সিএ প্রচার করেছে সেটা মতুয়া পপুলেশনের মধ্যে যারা শিক্ষিততর মানুষ, যারা হু আর অ্যাক্সেসিং ইন্টারনেট মোর, হ্যাঁ মানে এই নিউজ কন্টেন্টের জন্য, পলিটিক্যাল কন্টেন্টের জন্য, তাদের মধ্যে এই সিএ এর প্রশ্নটায় একটা ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা খুব বেশি না। মানে ভোট কমেছে ধরো কত, আহ, হ্যাঁ ওই 5 to 7% ভোট কমেছে। আচ্ছা, আমাদের কাছে ডেটাটা ছিল, যাই হোক, সেটা ঠিক আছে, হুম পরে দেখা যাবে। খুব খুব পরে দেখা সিগনিফিকেন্ট যাবে। নয়, খুব সিগনিফিকেন্ট নয়। এই এই দাঁড়ালো অবস্থা। চলো হুম, আমি আবার পরে বলবো, তোমরা মানে এই আদিল পয়েন্টগুলো বলো। তোমাদের কি নর্থ, বলার আছে বলো। আদিল, তুমি নর্থ বেঙ্গল টাচ করে গেছো, আদিল তুমি নর্থ বেঙ্গলের ছেলে, তুমি বলো। না তো, অমিতাভ বাবুর কথা খুব ভালোই লাগলো যেভাবে উনি শুরু আমার করলেন না ব্যাপারটা, যে যে আদিল, বাবু হ্যাঁ, না বলে হয় অমিতাভ, না অমিতাভ দা, এই এরকম বলো। বাবু ঠিক আছে কালচার আর তো নেই আমাদের। ঠিক আছে তো অমিতাভ দা যা বললো, স্পেশালি ফুল পোলারাইজেশনের ব্যাপারটা, তো আমি ভোট দিতে গেছিলাম, আমার সেকেন্ড ফেজে ভোট ছিল রায়গঞ্জে। এবং রায়গঞ্জে আহ, ভোট দেওয়ার পর আহ, তো দ্বিতীয় প্রশ্ন এটা, যে এটা ঠিক যে আম, আমি যখন গেছি বাড়িতে, তখন প্রত্যেকটা বাড়িতে, গ্রামে, আমি বিশেষত চাকুলিয়ার গ্রাম থেকে, গ্রামে প্রত্যেকটা বাড়িতে, এবং আমি একটা টুইটারেও পোস্ট করেছিলাম, হ্যাঁ, প্রত্যেকটা দেখেছি আমি। গ্রামে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, উচ্চ বর্গ, নিম্ন বর্গ, মধ্যবর্গ, আম, সমস্ত যা কাস্ট এক্সিস্ট করে, সবার বাড়ির উপরে জয় শ্রীরামের এই ফ্ল্যাগটা ছিল। এবং এক ক্রস, এটা চাকুলিয়ার আশেপাশে আমি সমস্ত গ্রাম গেলাম, আশেপাশে ঘুরলাম, সব জায়গায় অন্তত যেন আহ, এই বাড়ি যেন মার্ক করা যায়, এই ব্যাপারটা প্রথম। এটা কিন্তু আগের বারেও হুম ইয়েতে রামনবমীতে হয়নি, যেটা এবার আমি দেখলাম। তো সেটা দেখে আমার কিন্তু মনে হয়েছিল যে হয়তো জিততে পারবে না, তার উপর কারণ আমাদের যে এমপি ক্যান্ডিডেট ছিল ভিক্টর, আমার ভিক্টর অলরেডি জানতাম যে চাকুলিয়া থেকে লিড নেবে, এবং চাকুলিয়া থেকে লিড নিলে ওই সিটটা বিজেপিতে যাচ্ছে। আম, তো এটা কথা ঠিক যে এরকম পোলারাইজেশন, যেটা বললেন, যে পোলারাইজেশন অলমোস্ট কমপ্লিট। মালদাতেও সেম, মালদাতেও আমি সেম পেয়েছি। উত্তর মালদা আমি হুম পড়াশোনা করেছি মাধ্যমিক, তুলসাটা হরিশ্চন্দ্রপুর। উত্তর মালদাতেও আমি ঠিক তাই দেখলাম। এবং যেটা সব থেকে বলা গেল যে সমাজ কোন দিকে যাচ্ছে। এবং প্রথমবার আমার মনে হলো যে এবার অনেকগুলো জায়গায়
2019-এ তবুও কিছু কিছু জায়গায়, মানে আমাদের 2019-এ 2021-এ বড় বড় বিজেপির লোকজন প্রচার করতে এসছে, বিনা প্রচারে গ্রামকে গ্রাম যে ভোট দিচ্ছে, হুম। এই হুম। ব্যাপারটা এটা কিন্তু এখন একটা আইডিওলজিক্যাল লেভেলে। আম, এটার কোনো আমি ইকোনমিক এক্সপ্লেনেশন পাচ্ছি না। হ্যাঁ, যেসব জায়গায়, কিছু কিছু জায়গায় এটা ঠিক, তৃণমূলের লোকাল নেটওয়ার্ক মহিলাদের মধ্যে, অন্যদের মধ্যে প্রচন্ড ক্যাম্পেইন চালাচ্ছিল, এবং ভোটের আগের দিন পর্যন্ত ক্যাম্পেইন চালাচ্ছে, পাড়ায় মিটিং হচ্ছে যে বিজেপি যদি আবার আসে, বিজেপি লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে। এবং এটা গ্রামে গ্রামে তৃণমূলের নেটওয়ার্ক অন্তত ভালো, আহ, বেশ ভালো চালিয়েছে। কিন্তু একটা আইডিওলজিক্যাল ভোটিং, এবং যদি আমি পুরো বাংলা দেখি, তাহলে তো আমি দেখছি যে যাদবপুরেও, হ্যাঁ, যাদবপুরেও দেখছি যে বিজেপির লিড। যাদবপুর, হালতু, মানে বেসিক্যালি মানে ইউনিভার্সিটি যেসব, পাড়াটায় পুরো বিজেপির লিড একদম। হ্যাঁ, তো মানে আহ, উচ্চ বর্ণেরও বাঙালি, বা যারা মানে এতদিন হয়তো সিপিএম ভোটার ছিল, মনে হচ্ছে তারাও মুসলমানদের টাইট দেওয়ার জন্য বিজেপিকে আইডিওলজিক্যাল ভোট দিচ্ছে। ভোটিং এবার খুব ক্লিয়ার। এই আইডিওলজিক্যাল ভোটিং এবার এটা খুব পরিষ্কার। এবং আমি দুটো এমপি দুটো এমপি সিট খুব ভালো করে জানতাম, একটা হচ্ছে রায়গঞ্জ আর একটা হচ্ছে উত্তর মালদা, এবং দুটোতেই আমার মনে হয়েছিল যে বিজেপি জিতে যাবে। বাকিগুলোতে কি করে তৃণমূল জিতলো এবং ভালো জিতলো, সেটা আমি যেহেতু অ্যানথ্রোপলজিস্ট, আমার স্টাডি খুবই লোকাল, আমি জানি না অন্য জায়গায় কি হয়েছে, কি খেলা হয়েছে। কিন্তু এ সমস্ত জায়গায় যদিও বলা হচ্ছিল, মানে আমি জানতাম যে কংগ্রেস ভালো, অন্তত কিছু 1 লাখ 1.5 লাখ, আমাদের ক্ষেত্রে তো 2.5 লাখ পেয়ে যাচ্ছে। আহ, আলী ইমরান মানে ভিক্টর উত্তর মালদাতেও মোস্তাক পেয়েছে। তো সেই ক্ষেত্রে যা আমার মনে হলো যে মুসলমান ভোট, যেটা বারবার কিন্তু এবার একটা কথা বলা হচ্ছে যে মুসলিম ভোট একতরফা গেছে, আমার তো মনে হচ্ছে না। মুসলিম ভোট 2021-এ একতরফা গেছিল, অন্তত আমাদের রায়গঞ্জে আর মালদায় তখন। হুম। কিন্তু 2024-এর লোকসভায় স্প্লিট, মুসলমান ভোট তৃণমূল আর কংগ্রেসের মধ্যে, কংগ্রেস মধ্যে উত্তর স্প্লিট মালদা হয়েছে আর একদম। রায়গঞ্জের মধ্যে একেবারে একদম। ভালো রকম ভাগাভাগি হয়েছে। এবং আহ, অন্য দিক থেকে যদি দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের ওখানে 47%, 49% বা 50, সরি আমি ভুলে যাচ্ছি, ফিফটি এরকমই পার্সেন্ট বোধহয়। মোর দ্যান 50% মুসলিম উত্তর মালদা, আমরা এটা দেখেছিলাম আগের বার। হ্যাঁ, হ্যাঁ, বা সেদিক থেকে অ্যাবাউট 50%, আমি হ্যাঁ। আমি এক্সাক্ট ফিগারটা বলছি, দাঁড়া আমার ফোনেই আছে। হ্যাঁ, উত্তর মালদা আর রায়গঞ্জ যেটা। ইটস এ মিস্ট্রি অ্যাকচুয়ালি, উত্তর মালদায় 50% মুসলিম কিন্তু বিজেপি বেরিয়ে যাচ্ছে। এটা আগের বারও 1900 হয়েছিল, এইটা হ্যাঁ, এবারও এইটা হচ্ছে। কারণ পরিষ্কার যে দুটো দল, মোস্তাক সাহেবও পেলেন এবং তৃণমূলের ক্যান্ডিডেটও পেলেন, এদিকে কৃষ্ণ কল্যাণী পেল আর এদিকে ভিক্টর পেল। তো এই যে ব্যাপারটা, বারবার যেটা তুমি পয়েন্টারে পাঠিয়েছিলে, আম, ইয়ের কি বলে, প্রশান্ত কিশোরের লেখাটা, দেখো, কিন্তু এটা হুম, উত্তর মালদা মুসলিম হলো 49, হুম। এসসি হলো 23, এসটি হলো 10.4, আর জেনারেল, হিন্দু জেনারেল হলো 18। 18, ওকে। হুম। আর রায়গঞ্জে কত? রায়গঞ্জ ওই বন্ধ করে দিলাম। আচ্ছা, তো এই ব্যাপারটা বলে এটা দিচ্ছি, কিন্তু, এক সেকেন্ড হ্যাঁ, দাঁড়াও। রায়গঞ্জ হলো 5, রায়গঞ্জ 5, 50, 29, 5, 16.1। মানে ওকে, সিমিলার, ভেরি 50। সিমিলার। একদম সিমিলার আর কি Similar. ডিস্ট্রিবিউশন। তো সেদিক থেকে যদি দেখা যায়, এসসি এসটি জেনারেল, তারা কিন্তু সেদিক থেকে আহ, এই বর্গটা কিন্তু বিজেপিকে ভালো রকম ভোট করেছে, হুম। এটা কিন্তু পরিষ্কার। আম, এই কথাটা বলছিলে যে হ্যাঁ, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে উত্তরপ্রদেশে বা এখানে মহারাষ্ট্রে কেন এই কনস্টিটিউশনাল চেঞ্জের ব্যাপারটা চললো, এবং যে হুম। ক্যাম্পেইনটা চালালো, প্রচন্ড সাকসেসফুল ক্যাম্পেইন। এই কারণে, কারণ এই দুটো জায়গায় হিস্ট্রি অফ অ্যান্টি দলিত মোবিলাইজেশন খুব স্ট্রং, কালচারাল রাইট, মুভমেন্ট খুব স্ট্রং। রাইট। তো যদি ওখানে ফুলে আম্বেদকরের যদি ট্র্যাডিশন থাকে, হুম। ইয়েতে হুম। মহারাষ্ট্রে কাশিরামের বহুজন মুভমেন্ট ইন ইউপি, এই যে ইউপি, দুটোর ঠিক। যে হিস্টোরিক মেমরি, দিস হ্যাজ প্লেড অ্যালং, দিস হ্যাজ ডেফিনেটলি প্লেড অ্যালং। আমাদের কাছে বা উড়িষ্যার কাছে এরকম কোনো কালচারাল মুভমেন্ট নেই। রাইট। আহ, এবং এই জায়গায় অন্তত পক্ষে যদি দেখা যায় যে সেই ক্ষেত্রে যদি দেখা যায়, হ্যাঁ, বাম একটা কালচারাল মুভমেন্ট আছে। আহ,
তারা সেভাবে কালচারকে অ্যাডপ্ট করে না, ক্লাস ওদের জন্য বড় ইস্যু এখন সেভাবে। কিন্তু কালচারাল যে মুভমেন্ট আমাদের কাছে সেইভাবে কিন্তু কোনো কিছু নেই। এই বিহার, ইউপি আর ওই যে বেলটাতে এইটা কাজ করেছে। আমাদের ক্ষেত্রে এখন যেভাবে আমি দেখছি এবং যেটা আমি বারবার বলছি, নো আইডিওলজিক্যাল ফোর্স এক্সিস্ট ইন আওয়ার ভিলেজেস। আমি যেটা আমার চাকুলিয়ার আশেপাশে গ্রাম দেখলাম, যে আইডিওলজিক্যাল ফোর্স বলতে গেলে রেগুলার একটা, বলতে গেলে এভরিডে লাইফ, পলিটিক্স অফ এভরিডে লাইফ যেটা আমরা পড়ি থিওরিতে, ওই পলিটিক্স অফ এভরিডে লাইফ অ্যারাউন্ড civic idea, around the Hindu civic idea, around that particular idea. That way I think Hindutva is emerging, and Hindutva basically is emerging as the civic religion. Civic religion হুম as in হুম where everyone is, it's taking everyone along. um, এটা কিন্তু হ্যাঁ বলা যায় যে হ্যাঁ এটা তো একটা ব্রাহ্মণ্যবাদী, যেটা অমিতাভ দা বলছিলেন, যেটা তো একটা ব্রাহ্মণ্যবাদী দল, কিন্তু কিভাবে গ্রামে এতে প্লে করে। এত লোকজন সাপোর্ট করছে। প্রথমত আমাদের গ্রামে যদি তুমি আসো, আহ, ব্রাহ্মণ বেশি নেই, কায়স্থ কয়েকটা। তো কম্পিটিশন ফর রিসোর্সেস স্পেশালি রায়গঞ্জ আর উত্তর মালদা থেকে মাইগ্রেশনে প্রচন্ড, জানো যে পরিযায়ী শ্রমিক প্রচন্ড যায়, মানে প্রচন্ড আমাদের বেশি। রাইট। চাকুলিয়ার আশেপাশে এক একটা গ্রামে এক একশো করে ছেলে পুলে কেরালা, তামিলনাড়ু বা এইসব জায়গায় আছে, এক একটা গ্রাম রাইট। থেকে এক একশো, মানে ভীষণ নাম্বার। এবং এটা কিন্তু গ্রামে একটা সোশিও ইকোনমিক চেঞ্জ আনছে, পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা। এবং এখানেও কিন্তু ব্যাপার যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক 10 বছর থাকার পর কে আহ, দালাল হবে, মানে দালাল হয়ে যে নিয়ে যাবে, বেসিক্যালি রিক্রুট করবে, রিক্রুট করে নিয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু পরিযায়ী শ্রমিক মাইগ্রেশনের জন্য তবুও কিন্তু আহ, এই যে ওখানে আবার আরেকটা আছে যে দু রকমের মুসলমান আছে, শেরশাবাদী মুসলমান, সূর্যাপুরী মুসলমান। তো হুম। ওখানে যে কম্পিটিশনটা, ওখানে কিন্তু ব্রাহ্মণদের সাথে কম্পিটিশনটা নাই। ওখানে ব্রাহ্মণ একজন আছে, আমাদের একজন টিচার ছিলেন, শিক্ষক মুকুলবাবু, কয়েকজন পুরোহিত আছেন একজন, তাকেই তারা সেভাবে কম্পিটিশন হিসেবে দেখছে না বা সোশ্যাল স্টেটাস হিসেবে দেখছে হুম না। হুম যে রিসোর্স কম্পিটিশন, যেটা রিসোর্স কম্পিটিশন ইজ ডেফিনেটলি উইথ দ্য লোকাল মুসলিমস। অ্যান্ড রিসোর্স কম্পিটিশনটা সেটাকে একটা আম, ভারতবর্ষ বা প্যান ইন্ডিয়ান একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া, সেটা বিজেপি খুব ভালো করে করছে রিসোর্স কম্পিটিশনের ব্যাপারে। আর যেহেতু অন্য কোনো কালচারাল মুভমেন্ট নেই, তাই আম, শুধুমাত্র যেটা এখন, শুধুমাত্র যে কারণে হয়তো কিছু ভোট হয়তো তৃণমূল পেয়ে থাকে, সেটা হচ্ছে সিম্পল ওয়েলফেয়ারিজম। এছাড়া কোনো আইডিওলজিক্যাল ফোর্স আমি এসব উত্তর মালদা বা রায়গঞ্জের গ্রামে গঞ্জে কিছু দেখতে পাচ্ছি না। এই যে ওয়েলফেয়ারিজমের পয়েন্টটা তুমি বললে, ডাজ দিস লিড টু আ ক্রাইসিস অফ ম্যাসকুলিনিটি? কেন? খুব স্পষ্ট কথা, মুসলিম ভোট টু আ লার্জ এক্সটেন্ট গোস টু দ্য স্ট্রংগেস্ট অল্টারনেটিভ টু বিজেপি। যেখানে দুটো অল্টারনেটিভ স্ট্রং, ইট গেটস স্প্লিট। কিন্তু হিন্দুদের মধ্যে একদিকে মহিলারা সবাই ভোট দিচ্ছে অন ওয়েলফেয়ারিজম, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি। পুরুষ মানুষ একদমই আলাদা, দে আর সাপোর্টিং বিজেপি। আর যেটা তুমি বললে, সিপিএম এর কালচারাল মুভমেন্টটা ওয়াজ মোর অফ আ ভদ্রলোক ক্লাস মুভমেন্ট। দ্যাট ইজ ওয়াই দ্য ভদ্রলোক ক্লাস মুভমেন্ট ক্যান নাও শিফট ইটস অ্যালিজেন্স টু বিজেপি। ইটস ইজি ফর দেম টু শিফট দ্য অ্যালিজেন্স। তোমাদের এটা নিয়ে কি মনে হয়? না, ওয়েলফেয়ারিজম আম, আহ, যে ওয়েলফেয়ারিজম যে একটাকে ক্রাইসিস অফ ম্যাসকুলিনিটি ক্রিয়েট করেছে, অফকোর্স দ্যাটস আ বিগ থিং, অ্যান্ড উইদিন ফ্যামিলিজ there are clear split, ইয়েস। and there is major arguments and other things are happening, and clearly they see that, that যে মমতা যে আছে, সোজা হুম। এই যে আছে, এই খুব সাকসেসফুল টু বাই দ্য ভোটস। দ্যাটস হোয়াট দে আর সেইং, দ্যাটস ইন কোটেশন, বাই দ্য ভোটস। হুম হুম বাট আদারওয়াইজ হ্যাঁ, এই ব্যাপারে আই থিঙ্ক সোশ্যোলজিস্ট রাকা রেও লিখেছেন যে যদি উম, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদিও না বলে থাকি, কিন্তু অ্যাগ্রিকালচারাল স্ট্রেস ইজ আ রিয়ালিটি। অ্যাগ্রিকালচারাল স্ট্রেস এবং আহ, গ্রামে গঞ্জে ইনফ্লেশনের ব্যাপারটা অন্যভাবে হিট করেছে এবং প্রচণ্ড অন্যরকম ভাবে হিট করেছে। এবং এই অ্যাগ্রিকালচারাল, সরি, ডিস্ট্রেস বলবো, অ্যাগ্রিকালচারাল ডিস্ট্রেসের জন্য আম, আগে যেসব জায়গায় যেভাবে এমপ্লয়মেন্ট হতো,
আহ, তারা আর সেভাবে এমপ্লয়মেন্ট হচ্ছে না। আমি একটা গ্রামে গেলাম, এই গ্রামটা চাকুলিয়ার পাশে, ঠাকুরবাড়ি বলে গ্রামটা। সেখানে আহ, যারা বলতে গেলে পুরনো ওখানকার লোকাল বাসিন্দা, যারা দেশি মুসলমান, তারা তাদের ইয়েতে তাদের জমিতে আগে এরা খাটতো। আম, আগের জমিতে এই ওখানকার যে লোকাল শিডিউল কাস্ট পপুলেশন, তারা সেখানে অ্যাজ আ এগ্রিকালচারাল লেবারের কাজ করতো। এবং আমি যখন এবার গেলাম, সেই এগ্রিকালচারাল লেবার তাদের প্রত্যেকটা বাড়িতে জয় শ্রীরামের ফ্ল্যাগ, সমস্ত জায়গায়। একজন আমাকে বললো যে এদের মধ্যে একজন লটারি পেয়েছে, এবং লটারি পেয়ে সব থেকে বেশি যে ওয়াও। ফার্স্ট যে কাজটা করলো, লটারি পেয়ে ও একটা মন্দির বানিয়েছে। এবং এখন আমরা লটারিতে 70 লাখ পেলো, 70 লাখেও 30 লাখ টাকায় মন্দির বানিয়েছে। এবং ফিউচারে আমাদের নেতা হবে। Um, এবং সো দেয়ার ইজ আ কাইন্ড অফ আ সোশ্যাল মোবিলিটি, অ্যান্ড হিন্দুত্ব হ্যাজ গিভেন আ ল্যাঙ্গুয়েজ। সেখানে রেগুলার শাখার লোকজন আসছে। এবং সেখানে আগে একটা এগ্রিকালচারাল রিলেশনশিপ দ্যাট এক্সিস্টেড বিটুইন দ্য লোকাল সুরজাপুরি মুসলমান অ্যান্ড দ্য লোকাল শিডিউল কাস্ট পপুলেশন। এবং এই আম, এই এগ্রিকালচারাল যে ডিস্ট্রেস, আম, তারপরও যে মেইন কাজ হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে এখান থেকে এই বর্গের লোকজন, এরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, এরা কিন্তু চাকরি করতে পারছে না। আমাদের অনেকেই পরিবারের মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিয়েই মানে সংসার চলছে, এবং আমরা এগুলো কুচকাচ কাজ করছি। তো এই যে ক্রাইসিস অফ ম্যাসকুলিনিটি বিকজ অফ এগ্রিকালচারাল ডিস্ট্রেস, অ্যান্ড অলসো বিইং এই যে ব্যাপারটা, যে বেকারত্ব এবং সমস্ত কিছু ব্যাপার নিয়ে, এবং তার সাথে এই আম, যে হিন্দুত্ব গিভিং সাম কাইন্ড অফ আ কালচারাল ইডিয়ম অ্যান্ড কালচারাল ল্যাঙ্গুয়েজ at the same time, and a language of masculinity as well. Um, Everything is coming together, kind of a very kind of a potent mix, and that's kind of, I think that in that sense these are becoming a permanent voters. হুম। সমাজ সেটা যেভাবে সমাজ সমাজ যেভাবে যে আমূলভাবে বদলে যাচ্ছে। তুমি শিয়ার নাম্বার কম্পেয়ার করলেই 19, 21 এবং 24-এর নাম্বার কম্পেয়ার করলেই বুঝবে যে একটা পার্মানেন্ট, মানে নাম্বারটা কিন্তু খুব এধার ওধার, মানে সেই আচ্ছা, নাম্বারের এই কিন্তু খুব গ্রাম একটা। আবার এই হুম। গ্রাম আবার পঞ্চায়েতে, এবং আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ডেমোক্রেটিক সিস্টেম, সেটা হচ্ছে যে এমপির ওভারসাইট ইজ ভেরি লিটল। পঞ্চায়েতের ওভারসাইট সব থেকে বেশি। সব থেকে পঞ্চায়েতের বেশি। এত বেশি ওভারসাইট হুম। যে সবাই জানে যে তো আমাকে ভোট না দিলে আমি ইন্দিরা আবাস বা এই বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো। তো এমনও গ্রাম আছে যে পঞ্চায়েতে কিন্তু বিজেপির কোনো প্রভাব নেই। হুম। পঞ্চায়েতে হুম। ওখানে যদি দেখা যায়, পঞ্চায়েতে মাত্র বলতে গেলে ওখানে কিন্তু জিততে পারেনি। পঞ্চায়েতে তৃণমূল সমস্ত লোকাল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আচ্ছা। সব জিতে যাচ্ছে, এগুলো কিন্তু জিতে যাচ্ছে। এবং সেখানে ওরা ডাইরেক্ট সেখানে ওয়েলফেয়ারিজম বলো বা লোকাল থ্রেড বলো, লোকাল ভায়োলেন্স বলো, সমস্ত কিছুতে তৃণমূল ইজ ডমিনেটিং দ্য পঞ্চায়েত। এমএল এর কেসেও যেহেতু ইট ইজ কাইন্ড অফ আ ভেরি কাইন্ড অফ দ্য ডিস্টেন্স ইজ লেস উইথ ইউর লিডারশিপ, অ্যান্ড ইটস মাচ মোর স্ট্রং পেট্রন ক্লায়েন্ট নেটওয়ার্ক অ্যারাউন্ড ইউ। হুম। এমএল এর কেসেও কিন্তু অনেক সময়, এবং যেহেতু ওভারসাইটটা খুব খুব ক্লোজ, কারণ এখানে তো এমপি বলছে নিজের এমএলএ কে যে তুমি আমার এরিয়া থেকে লিড দাও। লিড দিলেও ভালো, না দিলেও ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এমএলএ জানে যে যদি আমাকে জিততে হবে, তো আমাকে এই গ্রাম পঞ্চায়েত থেকে এত ভোট দরকার, ওখানে কে আছে রে, তুই ভোটটা ম্যানেজ কর। তো এই ব্যাপারটা যে আছে এমপির ক্ষেত্রে যে আছে, আমার মনে হয় যে এমপির ক্ষেত্রে কিন্তু এই ওভারসাইটটা অত কাজ করেনি, যেটা পঞ্চায়েতের ইলেকশনে এবং এমএলএ ইলেকশনে খুব ভালো করে কাজ করেছিল তৃণমূলের। আহ, হুম। সেটাও আরেকটা রিজন মানে যে, সংগঠন এবং প্রেজেন্স এই ব্যাপারটা তুমি হ্যাঁ, বলছো এমপির ক্ষেত্রে তুলনামূলক কম। আচ্ছা, এইখানে আমি একটা প্রশ্ন, তোমরা মানে অমিতাভ দা বললো আর আদিলও বললো যে এই পোলারাইজেশনটা হচ্ছে কমপ্লিট। তো এই কমপ্লিট ব্যাপারটাকে আমি কিভাবে দেখতে পারি? তার মানে কি আমি এটা বলতে পারি যে এইটা একটা স্যাচুরেশনের পর্যায়ে চলে গেছে এবং মানে এর থেকে আর বেশি পোলারাইজড হওয়া সম্ভব নয়? সেটার একটা ভালো দিক হলো যে এই ম্যাক্সিমাম পোলারাইজেশনের ফলেও বিজেপি কিন্তু একটা লিমিটেশনে আটকে গেছে। তোমার কি মনে হয়, অমিতাভ দা বলো? দেখো, প্রথম কথা হলো এইগুলো খুব ট্রিকি প্রশ্ন, জানো তো, এই জায়গাগুলো। কারণ তুমি যদি দেখো যে লোকসভায় তো ভোট অনেক বেশি, অন অ্যাভারেজ প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে 14.5 থেকে 15 লাখ ভোট পড়ছে, মানে
করছে আর কি, ভোটারের সংখ্যা তারও 35% বেশি। হুম। হ্যাঁ, এইবারে কথাটা হলো যে বিধানসভায় গেলে তো 7 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। মানে একেবারে। অন অ্যাভারেজ প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 2 থেকে 2.25 লাখ ভোটার। হ্যাঁ, এইবার মার্জিন নেমে আসছে, মানে ফলে তুমি বুঝতেই পারছো যে অনেক হুম। কম 19 মার্জিনে 20, খেলা হ্যাঁ। হচ্ছে। হুম হুম। ফলে এইবার তুমি সেইখানে ছোট ছোট সুইং, ছোট ছোট চেঞ্জ, রেজাল্ট অনেক পাল্টে দিতে পারে। পাল্টাই দিতে পারে। এইভাবে মানে বলা খুব ডিফিকাল্ট যে এই রেজাল্ট গিয়ে 26-এ কিভাবে ট্রান্সলেটেড হবে। হুম কিন্তু তুমি যে স্যাচুরেশনের কথা বলছো, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে স্যাচুরেট করছে না আরো আরো মানে আমরা কমপ্লিট পোলারাইজেশন বলছি, ধরো 70% পোলারাইজেশনকে আমরা কমপ্লিট পোলারাইজেশন বলছি, হুম মানে এটা হুম। খুব বড় মাত্রায় পোলারাইজেশন হচ্ছে। কিন্তু আরও স্পেস রয়েছে মহিলাদের। ধরো তুমি যদি অন অ্যাভারেজ রাজ্যে তো ধরো 30% যদি মুসলমান হয়, আর বাকি খ্রিস্টান এবং শিখ, জৈন ইত্যাদি নেগলিজেবল ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ধরেই নিচ্ছি যে 70% হিন্দু, হুম হুম। মানে 35% মহিলা ভোটার। হ্যাঁ, তার যদি ধরো 60%, ধরো তাহলে 21% হয় অফ টোটাল ভোটার্স। হুম। যদি এখনো তৃণমূলের দিকে থেকে থাকে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য কারণে, ফলে 21% ভোটার ইজ এ ভেরি লার্জ নাম্বার। বিজেপি True. যে সেখানে ইনরোডস করতে পারবে না বা সেটা ব্রিজ করা যাবে না, এরকম তো কোনো গ্যারান্টি নেই। মানে আমরা লক্ষ্মীর ভাণ্ডার, এটা সবই আমরা একটা, পারসেপশন, মানে হ্যাঁ, একটা বোঝার চেষ্টা এস্টিমেশন করছি আর যে কি, কি হ্যাঁ। কারণে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু হুম, এইবার বোঝা এই মুশকিল। এইটা এই হুম যে তুমি ধরো মাস্কুলিনিটি প্রবলেম, মানে একটা ক্রাইসিস নিয়ে যে কথা হচ্ছে, হুম পরিবারের স্পেসটা যেভাবে ভাঙছে, এবার সেটা যদি আরো এক্সট্রিমে পুশ করে, 1000 টাকার জন্য কোনো মেয়ে সংসার ভাঙবে না। হুম কেমন? এইটা এইটা খুব সহজে বুঝে নেওয়া দরকার। ফলে এই এই যে মেয়েদের একটা অটোনমি হচ্ছে, এটা উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এতদিন অবধি মেয়েরা, আমরা ইন্ডিয়ান ডেমোক্রেসি যারা, ইন্ডিয়ান ইলেকশনস ইত্যাদি নিয়ে যারা চর্চা করে, তারা মেয়েদের মোটামুটি একটা অক্সিলিয়ারি ভোট ব্যাংক হিসেবে ভোট দেখতো, যে দিচ্ছিল তো, পুরুষ যেদিকে রাইট। যাবে মেয়েরা, পরিবারের মেয়েরা সেদিকে মুভ করবে। হ্যাঁ 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 হ্যাঁ। পশ্চিমবঙ্গ মার্কস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সেপশন দিস টাইম, যে মেয়েরা ডিসাইসিভলি আলাদা ভোট করেছে বাড়ির রাইট। পুরুষদের থেকে। কিন্তু আমি জানি না, মেবি কমপ্লিটলি অফ দ্য মার্ক, কিন্তু কথা হলো এইটার একটা লিমিট আছে। সেই লিমিটটা রিচ করলে এটা উল্টো দিকে আসবে বলে আমার ধারণা। কিন্তু একটা মানে আমার প্রশ্ন আছে, এই যে বিজেপির পোল প্ল্যাঙ্ক বা ভোটিং এ প্ল্যাঙ্ক হচ্ছে গিয়ে লাভার্থী, ওয়েলফেয়ারিজম ইন সাম ফর্ম, সে ওটাও ওয়েলফেয়ারিজম নিয়েই বারবার কথা বলে। আহ, মমতা ব্যানার্জির মেসেজ ইজ ভেরি পোটেন্ট। কেন আমি ডিরেক্টলি মহিলাদের হাতে ক্যাশ দিচ্ছি অ্যান্ড দে হ্যাভ দি অটোনমি টু চুজ হাউ আই স্পেন্ড ক্যাশ। হুম। বিজেপির ওয়েলফেয়ারিজম ইজ মোর ইন দ্য ফর্ম অফ প্রভিশন অফ প্রাইভেট গুডস or provision of public goods which should have been provisioned earlier, এতদিন হচ্ছিল না, they are being provisioned now. দেখো, এই যে বিজেপির যে লাভার্থী, লাভার্থী শব্দটা আমাদের ইয়েতে ঢুকে গেছে আর কি, কথাবার্তার মধ্যে ঢুকেই গেল বাংলা ভাষাতেও। তো বলি যে বিজেপির যে লাভার্থী, সবচেয়ে বড় লাভার্থীর এখন ওদের কি, যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, হুম 80 কোটি লাভার্থী দেশে। হুম হুম মানে কি, এটা তো রাইট টু ফুড। হ্যাঁ, দু হাজার রাইট, একদম। তেরো সালের মানে ইউপিএ আমলের অ্যাক্ট, রাইট টু ফুড, তার যে খাবারের প্রভিশন, সেটাকে নাম পাল্টে। এবং তুমি খেয়াল করো যে এটার জন্য তো তোমার মানে ডেমোগ্রাফিক প্রোফাইল দরকার হয়, 2011-এর পরে তো সেন্সাস নেই। ফলে হ্যাঁ 2011 সেন্সাসের ডেটাকে এক্সট্রাপোলেট করে আজকের যে কারা পাবে সেই 80 কোটির একটা ডেফিনেশন তৈরি করা হয়েছে। সেটায় হিউজ গন্ডগোল আছে, কারণ তার মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি বেড়েছে, পভার্টির এক্সটেন্ট বেড়েছে। ফলে আমরা ধরে নিচ্ছি যে 10 কোটি, আমার হিসেব হলো অন্তত আরও 10 কোটি লোক, ভারতের 142 কোটি পপুলেশনের মধ্যে অন্তত আরও 10 কোটি লোকের, এই গ্রামাঞ্চলে 75%, শহরাঞ্চলে 50% হবে, এই হিসেবে আরও 10 কোটি লোকের ঢোকার কথা, যেটা ঢোকেনি কারণ আমাদের নতুন সেন্সাস নেই, 2021-এর সেন্সাস হয়নি, এখন অবধি প্রসেস হয়নি। ফলে হুম এই যে লাভার্থীর ন্যারেটিভটা, এইটা মূলত গুলবাজি। এবার লোকে অতটাও বোকা না যে তুমি লাভার্থী বলছো, হ্যাঁ এই দিচ্ছি সেই দিচ্ছি। মানুষ এই যেটা মানে আদিল বলছিল যে এইটা আইডিওলজিক্যাল ভোটিং, এটা কিন্তু মানে তোমার ক্লায়েন্টেলিজম বা অন্য কোনো গিভ অ্যান্ড টেক হুম মডেলের ভোটিং নয়।
এইটা হলো যে আহা হিন্দুত্বের আদর্শ এরা তুলে ধরছে, আমার কর্তব্য এদের ভোট করা। হ্যাঁ, সেটা হ্যাঁ, একটা এরা মানে এবার এরা মধ্যবিত্তের মধ্যে সেটা খুব ভিভিড, মানে শুধু এবারে। মধ্যবিত্ত না, ওটা হুম। নিম্নবিত্তের মধ্যেও হচ্ছে যে, হুম। এবং আরো হিন্দুত্বের আদর্শের চেয়েও বেশি যে আহা এরা মুসলমানদের পেটাচ্ছে, আমাদের এদের ভোট দেওয়া উচিত, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটার মধ্যে আর কিচ্ছু নেই। অন দ্য আদার হ্যান্ড, মমতা ব্যানার্জির মডেল শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, ধরো আরো তো অনেক রকম, মানে এই দুয়ারে রেশন থেকে আরম্ভ করে হাজার কন্যাশ্রী একটা জিনিস, উনি কন্যাশ্রী, সবুজ সাথী ইত্যাদি জিনিসগুলো করছেন। তার মানে এইটার দেখো ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট এগুলোর খুব চড়া, এবং হুম। সেটা আমি মমতা ব্যানার্জি করুন আর বিমান বসুই করুন আমি একই কথা বলবো, কারণ এটা গ্লোবাল রিসার্চ বলছে যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিরেক্ট ক্যাশ ডিরেক্ট ট্রান্সফারের, ক্যাশ বেনিফিট, হ্যাঁ। হ্যাঁ, ভীষণ ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট আছে, এবং সেটা মেয়েদের হাতে হলে আরও বেশি ইম্প্যাক্ট আছে। Correct. কিন্তু এইটার মানে ডেভেলপমেন্টাল ইম্প্যাক্টটাকে বাদ দিয়ে এটার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, এবং দেখো এটাকে আমরা একটা জেন্ডার ইকুয়েশন দিয়ে দেখছি বটে, কিন্তু বাড়িতে যদি একটা 1,000 টাকা বাড়তি ঢোকে, যেই টাকাটা ক্রাইসিসের সময় খাবার কিনতে লাগতে পারে, বাচ্চার পড়াশোনার জন্য লাগতে পারে, হেলথের জন্য লাগতে পারে, সমস্ত থেকে এখানে আমরা 4টে পুরুষ বসে আছি, মানে সমস্ত পুরুষকে একেবারে সেলফিশ জায়ান্ট বললেও তো মুশকিল না, যে বাড়ির উপকার হচ্ছে সেই টাকাটায় যে সবার ভীষণ রাগ হচ্ছে বউয়ের হাতে টাকা আসছে বলে বা মায়ের হাতে টাকা আসছে বলে, সেটা নাও হতে পারে, আমি জানি না, মানে এগুলো সবই আমরা স্পেকুলেট করছি, কিন্তু এই এই যে টাকা পৌঁছচ্ছে একটা ক্রাইসিসের মুহূর্তে, 1,000 টাকা বা ফ্যামিলিতে। 1,200 টাকা আসছে হুম। বা আসবে বলে প্রতিশ্রুতি আছে, এইটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে কাছাকাছি। এইটা মানে এইটা অনেকগুলো ভেরিয়েবলের খেলা, এটা একটা দিয়ে মানে পুরোটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। আর তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে আমরা দেশের পরিপ্রেক্ষিতে যাব, নাকি তুমি পশ্চিমবঙ্গ অন্য নিয়ে কিছু? একটুখানি একটুখানি হ্যাঁ। লেফট না বলে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, মানে সেটা হুম। তো। না বলো একটু লেফট, লেফট শুনি। দেখো লেফটে আমি একটু স্ট্যাটিস্টিক্যালি বলি লেফটের অবস্থা। লেফট এবং কংগ্রেস, এই আদিল বা সৃঞ্জয় বলছিল যেখানে যে বিজেপির মানে মোর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মানুষ তাকে ভোট করেছে, অ্যান্টি বিজেপি ভোট, সেই হিসেবে দেখলে সিপিএম কোনো সিটে তৃণমূলের চেয়ে বেশি পায়নি, সম্ভবত সেলিম কোনো শুধু। মুর্শিদাবাদ ওয়াজ ক্লোজ, মানে হ্যাঁ। তাও মুর্শিদাবাদ ওয়াজ ক্লোজ, কিন্তু সম্ভবত তৃণমূল বেশি আছে না, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ তৃণমূল জিতেছে, ঠিকই বলেছো। হ্যাঁ, জিতেছে, হ্যাঁ, সে হ্যাঁ। তো বটেই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ তৃণমূল জিতেছে, আর যে বহরমপুরও তৃণমূল জিতেছে। তোমার মালদা দক্ষিণ, মালদা মালদা দক্ষিণ দক্ষিণে কংগ্রেস ঈশামতি দক্ষিণে হচ্ছে কংগ্রেস একটা, জিতেছে, যেটা সেটাই যেখানে বলে। সেখানে তৃণমূল থার্ড, হ্যাঁ, আর যেখানে জোট বিজেপি তৃণমূলকে সেকেন্ড। অনেকটা পিছনে ফেলেছে। বাকি এবার সিপিএম এর জোটে 40টা সিটে জোট হয়েছিল, হয়নি তোমার কুচবিহারে আর পুরুলিয়ায়, হুম। সেখানে কংগ্রেস আর ফরওয়ার্ড ব্লক দুটো দলেরই প্রার্থী এই দুটো সিটে ছিল, ফলে জোট হয়নি ওভাবে। বাকি 40টা সিটের মধ্যে আমি দেখছি যে 23টা সিটে জোটের ভোট 1 লাখ ক্রস করেছে, 17টা সিটে জোটের ভোট 1 লাখের চেয়ে কম, 23টার মধ্যে বোধহয় সম্ভবত 6টা বা 7টা সিটে 2 লাখ ক্রস করেছে। হ্যাঁ, এবং মালদা দক্ষিণ বাদে মানে ঈশা খানের সিট বাদে কোনো সিটে সিপিএম এর ভোট তৃণমূলের ভোট মানে এই জোটের ভোট তৃণমূলের ভোটকে ক্রস করেনি। একদম ক্লিয়ার ইন্ডিকেশন যে পশ্চিমবঙ্গের বিজেপি, এবং এই ভোটটা যে বিজেপি ভার্সেস অ্যান্টি বিজেপি ভোট ছিল, মানে এটা দিস ওয়াজ আ রেফারেন্ডাম অন বিজেপিজ রুল, হ্যাঁ, যে বিজেপি করবে থাকবে কি থাকবে না। ফলে সেই হিসেবে দেখলে পশ্চিমবঙ্গের মেজরিটি অফ পশ্চিমবঙ্গের অ্যান্টি বিজেপি পপুলেশন সিপিএম কংগ্রেস জোটকে একটা ক্রেডিবল অল্টারনেটিভ হিসেবে ভাবেনি। হবেন। হ্যাঁ, এইবার এটাকে যদি তুমি অল ইন্ডিয়া লেভেলের সঙ্গে কন্ট্রাস্ট করাও, তাহলে মানে এটা খুব স্টার্ক একটা ডিফারেন্স, তাই না? যে বাকি দেশে তো মোটামুটি কংগ্রেস বিভিন্ন স্টেটে ভালো করেছে, কংগ্রেসের জোট সঙ্গীরা অনেকগুলো স্টেটে, মানে তামিলনাড়ুতেই বলো, হুম। পাঞ্জাবেই বলো, হ্যাঁ, উত্তরপ্রদেশ খুব বড় এক্সাম্পল, এসপি করেছে, ওয়েস্ট বেঙ্গলে করেনি। কেন করেনি সেই কারণটা কিন্তু সিপিএম এবং কংগ্রেস, পশ্চিমবঙ্গে কংগ্রেস খুব ইনসিগনিফিক্যান্ট একটা ফোর্স, কাজী কংগ্রেস নিয়ে বেশি, এবং সেটা অনেক দিন ধরে ইনসিগনিফিক্যান্ট, যে নর্থ বেঙ্গলের কিছু নির্দিষ্ট সিটে তার দৌড় লিমিটেড। এইবার ইন্টারেস্টিংলি এবার কলকাতা উত্তরে কিন্তু প্রদীপ ভট্টাচার্য ভালো করেছেন,
কলকাতা উত্তরটা এবার খুব ইন্টারেস্টিং একটা সিট ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস এই তাপস রায় তাপস তাপস রায় রায় ভার্সেস আর প্রদীপ প্রদীপ বন্দ্যোপাধ্যায়। প্রদীপ ভট্টাচার্য। ভট্টাচার্য। মানে এইটা তিনটে আদি কংগ্রেসের ক্যান্ডিডেট। একদম। হ্যাঁ, ফলে সেই ভোটটা কিভাবে স্প্লিট হয়েছে এটা খুব খুব ইন্টারেস্টিং গল্প কলকাতা উত্তরটা, কিন্তু সেই ডিটেলসে আমরা এখন এখন ঢুকছি না। কিন্তু না, এবার লেফটকে না একটু ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে কি হচ্ছে। হুম, লেফটের না, যেটা হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছো সেটা তো কনসিস্টেন্ট না, মানে সারা দেশে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকে মানুষ বেছে নিয়েছে যদি অ্যান্টি বিজেপি ভোটাররা। হুম, সেটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ট্রু, মানে সেখানে তো টিএমসিটা, ফোর্সটা এইবার টিএমসি, দ্যাটস না, ইট। এবারে আমার প্রশ্নটাই তো তাই যে কেন টিএমসি বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দল হবে, কেন সেটা সিপিএম হতে পারবে না? মানে সিপিএম এর তো, দেখো, একটা কমিউনিস্ট পার্টি, তার তো আইডিওলজিক্যালি সব থেকে স্ট্রং পজিশন হওয়া উচিত এই মানে ফান্ডামেন্টালিজম এবং কমিউনাল পলিটিক্সের একেবারেই, বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ, তাই না? কিন্তু কাজে হ্যাঁ, ওইটাই তো সমস্যা, মানে এই তুমি ফেসবুক তো দেখছোই আই গেস, মানে এই যে চলছে। সিপিএম যেটা করেছে, যেটা আমার কাছে সব থেকে সিগনিফিক্যান্ট চেঞ্জ মনে হয়, যে একটু আগে কথা হচ্ছিল যে সিপিএম ভদ্রলোকের পার্টি, তাই তো, যে মধ্যবিত্ত হুম, ভদ্রলোকের পার্টি যেটা খুব সহজে বিজেপিতে শিফট করে যাচ্ছে। শিফট হয়েছে। সিপিএম আসলে তার যে আসল কনস্টিটিউয়েন্সি, রুট মানে দেওয়ালের গ্রাউন্ডটা। ভাষায় সর্বহারা, দেওয়াল লিখনের ভাষায় সর্বহারা, সেই কনস্টিটিউয়েন্সিটাকে সিপিএম সম্পূর্ণ ভুলে গেছে এবং মমতা ব্যানার্জি সেইটাকে পুরোটাকে তুলে নিয়েছেন। হুম হ্যাঁ, হুম হুম। সিপিএম যেটা করেছে, এবং ফেসবুকে তুমি দেখবে সিপিএম এর আক্ষেপ হলো সিপিএম সমর্থকদের, আহা এবার তাহলে বাঙালি পাজামা পাঞ্জাবি পরা কাঁধে ঝোলাওয়ালা ভদ্রলোককে বাছাই করবে। আরে তোরা কবে থেকেই ভদ্রলোকের পার্টি হলি? ভদ্রলোক তোদের শ্রেণী শত্রু। মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, হচ্ছেটা কি? মানে ও মাই সিপিএম তার পুরো ডিএনএটাকে ঘেঁটে ফেলেছে। ফলে ওই যে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা, যে বিরোধিতা সিপিএম এবং সিপিএম এর সাপোর্টাররা যে ভাষায় এবং যে ভঙ্গিতে করছে, দ্যাটস আ ম্যানিফেস্টেশন। সেটা মানে ওই একটা, আমাদের ছোটবেলায় একটা অ্যাড আসতো যে খুশকি কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। তেমনি এদের লক্ষ্মীর ভাণ্ডার বিরোধিতাটা আসল রোগ না, ওটা রোগের উপসর্গ। রোগটা হলো সিপিএম তার ক্লাস ক্যারেক্টারটা কমপ্লিটলি হয়ে ভুলে আছে। গেছে, এবং সেখানে না ফেরত আসতে পারলে সিপিএম এর এই হাল থাকবে, মানে মহাশূন্য। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা যাদেরকে প্রজেক্ট করা হচ্ছে তারা এইখানে পিএইচডি করে, তারা মানে মানে ইটস গুড দ্যাট মানে ওরা শিক্ষিত, কিন্তু এই শিক্ষিত। জিনিসটাকে বলে মানে শিক্ষা ভার্সেস ভিক্ষা ইত্যাদি মানে করে একটা মানে যাচ্ছে তাই ব্যাপার। যদিও কুৎসিত ন্যারেটিভ, নোটিসেবলি হ্যাঁ। নোটিসেবলি মানে ভোটের পরে সৃজন এবং সেলিম দুজনেই বোধহয় এই জিনিসটাই ক্রিটিসাইজ করেছেন ওপেনলি, কিন্তু সেই জিনিসটা মানে তো মানে ওদের ন্যারেটিভটা মানে অ্যাকচুয়ালি আমরা তো আমি অ্যাকচুয়ালি দীপঙ্কর ভট্টাচার্যের একটা ইন্টারভিউ দেখছিলাম একটা চ্যানেলে, এবং উনি যে কথাটা বলেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে ওনারা যে কাজটা আজকে সিপিআইএম এর একটা দীর্ঘদিন ধরে বিহারে কাজ করে দুটো এমপি পাঠাচ্ছে, এবং তারা হুম, সিপিআইএম এর চেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে অনেক ছোট দল, তাদের হুম, ফান্ডিং থেকে শুরু করে সবকিছু অনেক ছোট, কিন্তু তারা কি ওই গ্রাস রুটে দীর্ঘদিন ধরে এফোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। অপরদিকে সিপিএম এখানে যেটা করছে, এবং অদ্ভুত লাগলো আমি ওই ভিডিওটার তলায় সিপিএম এর লোকজন যেভাবে কমেন্ট করলো যে উনি আসলে ঘুরিয়ে তৃণমূলকে ভোট দিতে বলছেন। মানে আরে এই যে বাট সিপিএম এর যে, সিপিএম এর বিরোধ করা দীপঙ্কর ভট্টাচার্যকে দিস ইজ কনসেপ্ট না। 2020-তে হ্যাঁ হুম। বিহারের অ্যাসেম্বলি ফলাফলের পরে ননস্টপ খিস্তি মারা, 21-এ হ্যাঁ হ্যাঁ, নো ভোট টু বিজেপির সময় খিস্তি এক্স্যাক্টলি। মারা। তো অথচ উল্টো দিকটা কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য বারবার বলেছেন যে বামপন্থীদেরকে মানে আমি তাদেরকে সহকর্মী মনে করি, যদিও মানে বাম ফ্রন্টে না থাকা মানেই যে তাকে গালাগালি দিতে হবে, দেখো, মানে এই কথাটা যে হলো, টেন্ডেন্সিটা সিপিএম এর খুবই বক্তব্য আনফরচুনেট। সিপিএম এর বক্তব্য হলো যে মানে ওই লক্ষ্মীবাবুর আসল সোনা চাঁদির দোকান তারা, বাকি সব জালি। হ্যাঁ, ফলে দীপঙ্কর ভট্টাচার্যকে ওরা কিছুতেই সাচ্চা কমিউনিস্ট বলে মানতে রাজি না। অথচ বিহারে সিপিআইএম এর লিবারেশন, যে কাজ তুমি যেটা বলছিলে, যে কাজ হ্যাঁ, ওরা গ্রাসরুট লেভেলে করছে, সিপিএম পোস্ট 1982 গত 42 বছরে করেনি। বর্গাদারির পর। একদম 82-তে দ্বিতীয় বামফ্রন্ট এলো ক্ষমতায়, ওদের ল্যান্ড রিফর্ম ইত্যাদির হুম, নোটে গাছটি হুম, মুড়লো। তারপর থেকে সিপিএম চোজ টু বি আ ভদ্রলোকের পার্টি। তো ভদ্রলোকের পার্টি এক্স্যাক্টলি। হলে শোনো, ভদ্রলোকের মতো ট্রেচারাস ক্লাস গোটা দুনিয়ায় আর নেই। একেবারেই এদের একেবারেই, এদের এইটা আমি কোনো সম্পূর্ণ মানে সমর্থন করি। ভদ্রলোক ক্লাসের কোনো আইডিওলজিক্যাল মানে কনসিস্টেন্সি নেই, কিচ্ছু নেই। তারা যে কোনো সময় পাল্টি খেতে মানে পারে। ভদ্রলোকের কোনো ভদ্রতা নেই আর কি। দেখো বেসিক্যালি তুমি দেখো, আসল ভদ্রলোকের, আদি ভদ্রলোকের পার্টি ওয়াজ কংগ্রেস, তাই ইন্ডিড, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কংগ্রেস ভদ্রলোকের হুম পার্টি ছিল, সেখান থেকে ভদ্রলোক সিপিএম এ এলো, সেখান থেকে ভদ্রলোক বিজেপিতে যাচ্ছে। ভদ্রলোক চিরকাল তৃণমূলকে অ্যাভয়েড করেছে। আর আমার শুধু এই একটা কারণে মনে হয় তৃণমূলের ফিউচার এখনো অতটা ব্লিক নয়, যে ভদ্রলোক তাকে পছন্দ করে না। হুম ভদ্রলোক যে দলকে ভালোবাসে তার লং রানে দুঃখ আছে। কিন্তু এভেনচুয়ালি ইটস এ কনসার্ন, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ভাবো এভেনচুয়ালি তৃণমূল তো একটা পার্টি যেটা মানে একটা আইডিওলজিক্যাল ভ্যাকুয়াম থেকে ব্যাপারটা তৈরি হয়েছে, এবং অ্যাট সাম পয়েন্ট তো অ্যান্টি ইনকামবেন্সি খুব প্রবল হবে এবং অলরেডি বিভিন্ন দুর্নীতি ইত্যাদি হচ্ছে। তো সেই সময়টায় ভ্যাকুয়ামটা তোমার তো মানে এখানে খুব মুশকিল। হ্যাঁ বলো। আমি একাই বকে যাচ্ছি, আর একটুখানি না বলি। বলো, আর একটু বলো। হ্যাঁ, হ্যাঁ, সেটা হলো, দেখো তৃণমূল কখনো কোনো আইডিওলজিক্যাল দল না, তৃণমূল একেবারেই একটা তাই। আউট অ্যান্ড আউট পপুলিস্ট পার্টি। হুম এইবার পপুলিস্ট পার্টি হওয়ার অনেকগুলো অসুবিধা আছে, মানে আইডিওলজি না থাকার, কিন্তু কিছু মেজর সুবিধা আছে। তুমি যদি তোমার আইডিওলজি না থাকে, তুমি যদি পপুলিস্ট পার্টি হও, দ্যাট গিভস ইউ অ্যান ইনর্মাস অ্যামাউন্ট অফ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, তুমি তুমি দ্রুত ম্যানুভার করতে পারবে, কারণ তোমার কোনো আইডিওলজিতে তুমি কোথাও আটকে যাচ্ছ না, দ্রুত ম্যানুভার করতে পারবে। এবং তোমার 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 ইউ আর লিমিটেড অনলি বাই ইউর পলিটিক্যাল ইমাজিনেশন। এবং এই একটি জিনিস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মমতা ব্যানার্জি নেভার ল্যাকড পলিটিক্যাল ইমাজিনেশন। এই যে লক্ষ্মীর ভাণ্ডার বস্তুটাকে যে এইভাবে পলিটিক্যাল ইউজ করা যায়, হুম এবং এটা এমন একটা জিনিস যে কোনো সেলফ রেসপেক্টিং ডেভেলপমেন্ট ইকোনমিস্ট, তাকে তুমি জিজ্ঞেস করো তৃণমূল কংগ্রেসের কঠোরতম বিরোধী হলেও তিনি বলবেন না না এই পলিসিটা ভালো। হ্যাঁ, কারণ এটা এটা খুব স্ট্রং থিওরিটিক্যাল আন্ডারপিনিং আছে। এটাকে আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার, এটা তো দীর্ঘদিন হুম, ধরে মানে হ্যাঁ, তুমি বলছে এটাকে আর কি। উড়িয়ে হ্যাঁ, দিতে পারবে না। এবং এটার দেখো এই যে ইনক্লুশন ক্রাইটেরিয়া এতটাই রিল্যাক্স যে মানে তুমি নিজে বা তোমার হাজবেন্ড এক্স্যাক্টলি। সরকারি চাকরি না করলেই তুমি এইটার মধ্যে ঢুকতে পারবে। তার ফলে এটার কোনো এক্সক্লুশন এটা খুব এরর হওয়ার চান্স খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কম। এইটা হুম। প্রচন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হুম। অ্যাকচুয়ালি। হ্যাঁ। কাজে কাজে এই যে জিনিসটাকে, এইটা প্রায় একটা ইউনিভার্সাল ক্যাশ ট্রান্সফারের জায়গায় নিয়ে গেছেন উনি মেয়েদের মধ্যে। এইবার এই যে এইটা করতে পারা, এইটা তো একটা পলিটিক্যাল ইমাজিনেশন দরকার। এবার মমতা ব্যানার্জির না এবার পরের ধাপে উনি কি করবেন আমিও জানি না, তুমিও জানো না। ইমাজিনেশন ফুরিয়ে যাবে কিনা তাও জানি না, কিন্তু যদি মানে তৃণমূলের পলিটিক্যাল ইমাজিনেশন কাজ করতে থাকে, তাহলে তার আইডিওলজি না থাকা, তার পপুলিস্ট দল হওয়া ইজ হুম অ্যান অ্যাডভান্টেজ। কাজে এই ম্যানুভার করার সুবিধা। এবার তার রেজাল্ট কি হবে আমি জানি না। এবং অ্যান্টি ইনকামবেন্সি মানে দেখো, একদিকে পলিটিক্যাল ইমাজিনেশন দ্রুত ম্যানুভার করা, অন্যদিকে অ্যান্টি ইনকামবেন্সি, মানে আলটিমেটলি কোন দিকে পাল্লা ভারী হবে দু সেটাই। হাজার ছাব্বিশে বা 29-এ 31-এ আমরা তাও জানি না। হুম। সবচেয়ে বড় মুশকিলটা কোথায় জানো তো? সবচেয়ে বড় মুশকিল হলো বুথ লেভেল ডেটা, পঞ্চায়েতের বুথ লেভেল ডেটা আছে, কিন্তু ডেটাটা একেবারে ইউজলেস, কারণ বুথ লেভেলে এত ভায়োলেন্স, এত ছাপ্পা, যে ওই ডেটা দিয়ে হ্যাঁ, কিচ্ছু বলা কিচ্ছু যাচ্ছে হয় না। না, কিচ্ছু মানে বলা যায় না। ওটা যদি ইউজেবল ডেটা হতো, তাহলে অনেক সহজে আমরা 26 প্রেডিক্ট করতে পারতাম। এক্সট্রাপোলেট করতে পারতাম। হুম। হ্যাঁ হ্যাঁ যাই হোক, চলো সেটাই। এবার আমি আর কথা বলবো না, এবার তোমরা বলো। আদিল, তোমার বলো মানে এই ব্যাপারটায় তোমার এক্সট্রা কিছু ইনপুট। না, তো আমি এটা বলতে পারি যে আমি সেই রকম এটা কথা শুনে খুবই আহ, হাসিও পেল এবং সত্যিও কথা এটা ঠিক যে উনি বললেন যে ভদ্রলোক তোমাদের ক্লাস এনিমি। যদি দেখা যায় হিস্ট্রি, তাহলে সত্যি খুবই সত্যি কথা। এবং যতগুলো আমরা ইনস্টাগ্রাম রিল দেখি বা ইউটিউব রিল দেখি, আর ওতে যদি কমেন্টস গুলো দেখা যায়, তো যে রিলগুলো সব থেকে ফেমাস সেটা হচ্ছে বুদ্ধদেবের স্পিচ, বুদ্ধদেবের এই ইন্টারভিউ, যে আমি কি করতে চেয়েছিলাম। এবং ওই রিলগুলো প্রচন্ড ভাবে দেখি যে খুব শেয়ার হয়, মানে অ্যাটলিস্ট সিপিএম সার্কেলে। এবং সেখানে খুব পরিষ্কার যে হ্যাঁ দেখ, এবং কমেন্টগুলো দেখুন যে কত মার্জিত আমাদের লিডার ছিলেন, কত কত সুন্দর ভালো কথা বলতেন। কত ভালো কথা বলতেন, কত মার্জিত কথাটা। ঠিক এই মানে আহ, সেটা য- ফ্যাকচুয়ালি কারেক্ট, বাট হ্যাঁ, এনিওয়ে। ফ্যাকচুয়ালি কারেক্ট। জ্যোতি বসু কি সুন্দরভাবে নিজেকে ক্যারি করছেন, এই বুদ্ধদেব বাবু কি সুন্দর ধুতি পরছেন। আহ, তো এই যে ব্যাপারটা, যে এই অ্যাস্থেটিক সেন্স, সার্টোরিয়াল সেন্স, এই সমস্ত কিছু নিয়ে যে কনস্ট্রাকশন অফ দ্য পার্সোনালিটি, এবং যারা সেভাবে যে কমেন্টটা করছে, এবং সে যে আশা যে এরকম আম, এবং সেটা দেখা যায় পরিষ্কার যে এটা কথা এখন ভাবতে হবে। এবং এটা আমি বারবার ভাবছিলাম, কারণ এই যে বারবার আমি একটা কথা বলছি যে গ্রামে কোনো আইডিওলজিক্যাল ফোর্স নেই এক্সেপ্ট হিন্দুত্ব।
এবং অন্যদিকে যা আছে সেটা হচ্ছে মেয়ার ওয়েলফেয়ারিজম দ্যাট ইজ এনফোর্স থ্রু ভায়োলেন্স, এনফোর্স থ্রু পেট্রন ক্লায়েন্ট নেটওয়ার্ক, এনফোর্স থ্রু মেনি আদার মেনি আদার ইস্যুস থ্রু উইচ বেসিক্যালি পঞ্চায়েতে আমাদের চাকুলিয়া থানায় 3টা মার্ডার হয়েছিল পঞ্চায়েত ইলেকশন। এবং সেই কাদের মধ্যে ভায়োলেন্স, এই কংগ্রেস ভার্সেস তৃণমূল। হুম সেখানে বিজেপিও নেই এবং হুম কংগ্রেস যে ভায়োলেন্সের ক্ষমতা ছিল বলেই 2.5 লাখ ভোট পেয়েছে রায়গঞ্জে। যেটা ভিক্টর আগে ফর্ট ব্লকে ছিল এবং ফর্ট ব্লক থেকে সরে, এবং ফর্ট ব্লকে ওর বাবা ওখানে খুব পুরনো এমএলএ চাকুলিয়ার বিধানসভায়। তারপর ভিক্টর অনেকদিন ফর্ট ব্লকে এমএলএ থাকলো, ফর্ট ব্লক ছেড়ে পরবর্তীকালেও কংগ্রেস জয়েন করলো এবং কংগ্রেস জয়েন করে ও এই এমপি টিকিটটা পেল। তো আমি সেরকম কিন্তু কোনো সেভাবে আমি কিন্তু বড় হওয়ার সময় আমি লেফটের আইডিওলজিক্যাল কাজ আমি আমার আশেপাশে দেখিনি। আমি শুনেছি, আমি পড়েছি, আহ, সেইটুকুই আমার জ্ঞান। সেদিক থেকে কলকাতার আশেপাশে হয়তো জন্মালে হয়তো ভালো করে দেখতে পারতাম, কিন্তু আমাদের ওদিকে উত্তরবঙ্গে আমি সেভাবে সেদিকটা দেখতে পারিনি। হ্যাঁ, কিন্তু এটা বারবার আমার মনে হচ্ছিল যে ছোটবেলায় যখন আমরা বড় হয়েছি, অল ইন্ডিয়া কিষাণ সভার বড় বড় র্যালি দেখেছি। আহ, সেখানে সিপিএম ফরওয়ার্ড ব্লকের মধ্যে লড়াই দেখেছি যে কে বেশি কৃষক প্রেমী সে নিয়ে। তো আমি সেটা নিয়ে বারবার এবং সেটা আমি তখন জানতাম যে বামফ্রন্টের নিজেদের মধ্যে তখন লড়াই। শুনছি যে হ্যাঁ ওখানে আহ, কি যেন কমল গুহর ওই ফরওয়ার্ড ব্লকে গুলি চালিয়েছে, কুচবিহারে 5 জন মারা গেল, সিপিএম এর পুলিশ গুলি চালাচ্ছে ফরওয়ার্ড ব্লকের উপর, এরকম তখন লড়াই চলছিল। হুম। সেখান থেকে আজ আমরা একটা একেবারে অন্য জায়গায় চলে এসেছি। তো এটা ভেবে আমার মনে হয় যে, যেটা বারবার বললেন যে আইডিওলজি যে আছে, আইডিওলজির ক্ষেত্রে আমি যেটা মনে হয় যে আইডিওলজির ক্ষেত্রে ওরা যদি ভাবে যে হ্যাঁ, যে রাইট স্পেসটা এটা মানে রাইট স্পেসটা নিয়েছে, বিজেপি নিয়েছে, আমাদেরকে লেফট নিতে হবে এবং উই শুড জাস্ট ওয়েট টিল দিস লেফট স্পেস। যদি আমরা টিএমসি কে লেফট ধরি বিকজ অফ ওয়েলফেয়ারিজম এন্ড হোয়াট এভার, কিন্তু যেভাবে ক্যাশ ট্রান্সফার বা এই সমস্ত কিছু ওরা টার্গেট করছে, মানে লক্ষ্মীর ভান্ডার, আমি তো সেটাই ভাবতে পারছি না ওরা which ideological spectrum they wish to basically keep wish to project TMC. So if they পারবে না পারবে না, মানে আইডিওলজিক্যাল ওই যে স্পেকট্রাম দিয়ে টিএমসি কে দেখা সম্ভবই না। পপুলিজম বলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম সো দ্যাটস হোয়াট আই এম থিঙ্কিং। এবং সেখানে আমার মনে হচ্ছিল যে আম, এবং যেটা কথা হচ্ছিল যে ঠিক আছে যে হ্যাঁ, চাকরির স্ক্যাম, প্রচন্ড বড় স্ক্যাম, সমস্ত কিছু নিয়ে হচ্ছে কথা ঠিক। সেই নিয়ে প্রোটেস্টও হলো, কিন্তু বোঝা যাচ্ছে যে লিডারশিপ, এসএফআই, ডিওয়াইএফআই এদের দিয়ে আস্তে আস্তে সেই লিডারশিপ করলো এবং তাদের কনসার্ন, আরবান কনসার্ন এবং চাকরি ঠিক কথা এবং ছোট ছোট শহরের কনসার্ন, এগুলো আসছে। কিন্তু নারেগা নিয়ে আমি কিন্তু যেটা নিয়ে কি মানে যে 100 দিনের কাজের গ্যারেন্টি নিয়ে আমি ভেবেছিলাম যে অন্তত তৃণমূলের থেকে বড় মোবিলাইজেশন হবে। রাইট। আহ, বড় মোবিলাইজেশন হবে সেটা নিয়ে, এবং সেটা নিয়ে স্কোপ ছিল, সেটা নিয়ে প্রচন্ড স্কোপ ছিল, সেটা নিয়ে প্রচন্ড স্কোপ ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেভাবে সেটা হয়নি। আহ, রাইট। সেভাবে না, তো লিডারশিপ এমার্জ করছে সেরকম কোনো গ্রামীণ বিষয় নিয়ে বা কৃষক বিষয় নিয়ে বা গ্রামের পরিযায়ী নিয়ে, পরিযায়ী শ্রমিক নিয়ে সেভাবে কোনো অর্গানাইজেশন আমি কিন্তু আহ, উত্তরবঙ্গে অন্তত আমি বেরোতে দেখলাম না। আহ, সেটা আমার মনে হয় যে মানে সেই ক্ষেত্রে জায়গাটা এই যেটা কম্পিটিটিভ একটা পলিটিক্স হতো যে তৃণমূল তুমিও করছো না, তুমি করছো না, বা তুমি তোমার এই ফল্ট, বা তুমি এটা করতে পারতে, বা তুমি সেই যে একটা কম্পিটিটিভ পলিটিক্সের স্কোপ ছিল টু বিকাম দ্যাট অ্যান্টি বিজেপি স্পেস উইদিন দ্য হুম। রুরাল, হ্যাঁ within the হ্যাঁ। rural disagreements and rural distress and other issues to cover with, সেখানে আমার মনে হয় যে সেখানে করতে পারেনি। কংগ্রেসের যেটা আমাদের উত্তর মালদা বা দক্ষিণ মালদা বা এই রায়গঞ্জে যেটা কংগ্রেসের ভোট, একটা হিস্টোরিক্যাল ভোট তো আছেই, কিন্তু এটাও কিন্তু পেট্রন ক্লায়েন্টের ভোট, পুরনো পেট্রন ক্লায়েন্টের ভোট। রাইট। ওটা একটা দক্ষিণ মালদা গণিকারের ভোট, উত্তর মালদা এখানে মোস্তাক আর এরা যা পুরনো কাজ করেছে, এক সময় পুরনো যারা কংগ্রেসের লোকজন কাজ করেছে, এবং সেই কাজগুলো এখনো আহ, সেই কাজগুলোর জন্য এখনো এদের একটা ভালো ভোট ব্যাংক এই 3টে জায়গায় আছে। এবং যে জায়গায় বলতে গেলে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেখানে মুসলিম মুসলিম রিলিজিয়াস প্রোফাইল 50%-এর পাশাপাশি বা বেশি,
সেখানে কিন্তু ক্লিয়ারলি এই কংগ্রেস বা তৃণমূলে কিন্তু ভোটটা টোটালি ডিভাইডেড। ডিভাইড হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। এই নর্থ বেঙ্গল থেকে মানে যখন বললে কুচবিহার একটা মানে কিন্তু খুব ইন্টারেস্টিং কেস, মানে আমরা একটা প্রেডিকশন অ্যানালিসিস করেছিলাম, কুচবিহার কিন্তু আমরা একেবারেই প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড এবার হ্যাঁ। ফলাফল। হুম। তো তোমাদের কি মনে হয়, বা আদিল তোমার কোনো ইনপুট আছে এতে? আমি বেশি জানি না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি উদয়ন গুহ আর পার্থপ্রতিম রে ওদের কুচবিহারে কুচবিহারে আহ, আমি যেদিন ভোটিং ফলো করছিলাম কুচবিহারের যা দেখে বুঝলাম, এবং এই যে একটা হয় মানে নিশীথ প্রামাণিক জিতে যাওয়ার পর যে বিধানসভার যে বাই ইলেকশন যেটা হয়েছিল, এবং হুম। বাই ইলেকশনের 35% ভোট শিফট করে যায় টিএমসির দিকে, টিএমসি। আহ, হুম। যেটা উদয়ন গুহ করেছিল তখন। সেটা ক্লিয়ারলি আমি কিন্তু সেটার কোনো আমি অন্য কোনো আমি এক্সপ্লেনেশন বুঝতে পারি না, এক্সেপ্ট সংগঠন। পার্সোনালিটি কাল্ট বা পার্সোনালিটি সংগঠন এবং পার্সোনালিটি বোথ। আমার মনে হয় যে সেটা রাইট। খুব স্ট্রংলি সেখানে কাজ করেছে, এবং সেটার জন্যই হয়তো ওরা এবার মেনটেন করে রাখতে পেরেছে, এবং ওই সংগঠনটা ওদের এখনো সেখানে খুব স্ট্রং। হুম। ইন্টারেস্টিং। অমিতাভ কিন্তু দা তোমার? কিন্তু হ্যাঁ। আলিপুরদুয়ার হুম। অনেক বেশি শিডিউল ট্রাইব পপুলেশন, জলপাইগুড়ি হুম। ভালো রকম এসসি এসটি পপুলেশন, সেই সব জায়গায় কিন্তু, এবং শিলিগুড়ি যেখানে মানে মানে সত্যি যে আহ, অনেক নন বেঙ্গলি পপুলেশন, তারা তো বিজেপির দিকে খুব ভালো করে আছেই। যদি শুধুমাত্র চোপড়া থেকে বিজেপি মানে টিএমসি যেটা লিড দিচ্ছে হামিদুল, যে ওখানকার লোকাল এমএলএ, তার জন্য, না হলে তো মানে বিজেপি একবারে টোটালি ডমিনেট করে নিয়েছে দার্জিলিং কনস্টিটিউয়েন্সি একদম দার্জিলিং রাইট, কনস্টিটিউশন। একদম একদম একেবারে। একদম। এবং চোপড়া যেহেতু এক তো খুব মুসলিম কনস্টিটিউয়েন্সি, দ্বিতীয় তারপর হামিদুলের প্রচন্ড ওখানে প্রভাব প্রতিপত্তি, এবং লোকাল টি গার্ডেন আর ফরেস্টের ওগুলোর টাকা, সেটা হুম। নিয়ে যে আছে, তবুও তৃণমূল ওখানে একটু আধটু দিতে পেরেছে। কিন্তু আদারওয়াইজ শিলিগুড়িতে কিন্তু আমার মনে হচ্ছে যে অশোকবাবুর যা সংগঠন সেটা পুরো শেষ। আহ, বা সেটা পুরো শিফট করে গেছে, মানে যেটা হয় যে সেটা মানে পুরো ওই শিফট করে গেছে। বেসটা পুরো একই থাকে, জাস্ট শিফট করে যায়, ওপরটা ঠিক করে মানে গেছে। চেঞ্জ হয়ে যায় আর কি। হুম। অমিতাভ দা তুমি দুর্নীতি নিয়ে কিছু বলবে বলেছিলে। দুর্নীতি নিয়ে দেখো, আমার দুর্নীতি নিয়ে না, আমি যা বলবো সেটা বেসিক্যালি ভদ্র সমাজে বলার মতো না, তবু বলি। হ্যাঁ, সেটা হলো, এক নম্বর কথা হলো, দুর্নীতি জিনিসটা এসেনশিয়ালি খারাপ না, জানো তো। দুর্নীতি জিনিসটা সিস্টেমে একটা লুব্রিকেটারের কাজ করে। এফিসিয়েন্সি মানে একদম বাড়ায়। একদম একদম, হ্যাঁ। এবার কথাটা হলো, তৃণমূল আমলে যেটা হয়েছে, দুর্নীতির না একটা ডেমোক্রেটাইজেশন হয়েছে। মানে তুমি যদি প্রি 2011 দেখো, দুর্নীতি ওয়াজ ভার্টিক্যাল। মানে তুমি লোকাল কমিটি, জোনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, হ্যাঁ, একদম স্টেট কমিটি, পলিট ব্যুরো, দুর্নীতির একদম এই ভার্টিক্যাল মডেল ছিল। এবং আমরা বেসিক্যালি সিপিএম আমলে যে কেন দুর্নীতিটা খুব এফিশিয়েন্টলি কাজ করতো, কারণ আমরা প্রিসাইসলি জানতাম যে কোন লেভেলে কাকে ধরলে পুরো চ্যানেলটা কাজ করবে। কাজ করে যেতে হবে। তৃণমূল এসে যেটা হয়েছে, দুর্নীতিটা না একদম হরাইজন্টাল হয়ে গেছে। মানে আমি কেন এটাকে ডেমোক্রেটাইজেশন অফ দুর্নীতি বলছি, হুম। তার কারণ হলো তৃণমূল আমলে কার্যত এনিওয়ান উইথ তৃণমূল অ্যাফিলিয়েশন ইজ এন্টাইটেলড টু দুর্নীতি। মানে দুর্নীতি। সে তার নিজের মতো করে একটা জায়গা থেকে রেন্ট সিক করতে পারছে। সে যতটুকু জায়গা সে পলিটিক্যালি কন্ট্রোল করতে পারে। এবং তুমি দেখো পঞ্চায়েত লেভেলে এই যে বিপুল ভায়োলেন্স, তৃণমূল এমনি 80% পঞ্চায়েত জিতবে কোনো ভায়োলেন্স ছাড়া লড়লে, কারণ তার এই পরিমাণ সাপোর্ট বেস রয়েছে, বিশেষত ফারাক্কার দক্ষিণে। আমি উত্তরবঙ্গের কথা বলছি না। তাহলে এত ভায়োলেন্স কেন? তার কারণ হলো, এই ভায়োলেন্সটা কিন্তু টপ লিডারশিপের দরকার নেই। এই ভায়োলেন্সটা হুম। দরকার লোকাল লোকদের, যারা হুম। একটা গ্রাম পঞ্চায়েত, একটা জিপি কন্ট্রোল করবে, একটা পঞ্চায়েত সমিতি কন্ট্রোল করবে, কি ম্যাক্সিমাম হলে একটা জেলা পরিষদ কন্ট্রোল করবে, যে সেইখানে যতটা হাতছাড়া হয়ে যাবে সেই টাকাটা অন্য লোক তুলবে। ফলে এই যে রেন্ট সিকিং মডেল তৃণমূলের, হুম। এবং তৃণমূলের মডেলটা কি দেখো, একদম কিন্তু এটা লিখেছিলাম আমি কোনো একটা লেখায়, যে দিস ইজ আ মানসাবদারি মডেল। যে কেউ
এইটুকু জায়গায় 3,000 মানসাবদার, কেউ 5,000 মানসাবদার, তোমার আরাভুল বা অনুব্রত মণ্ডল বা শাহজাহান এরা সব বড় আর কি, 20,000 মানসাবদার। কিন্তু দ্য পয়েন্ট ইজ যে প্রত্যেকে লোকালি রেন্ট সিক করছে এবং তার একটা খাজনা সে দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে। মানে দিল্লিটা তোমরা ডিকোড করো, আমি আর বেশি কথা বলবো না। মানসাবদারি মডেলে যেমন মুঘল আমলে যেমন যেত, ঠিক আছে, দিস ইজ দ্য মডেল। হুম তার মানে ফলে বেসিক্যালি যেটা কোনো ক্যাডার বেস পার্টি, বিজেপি বা সিপিএম ভার্সেস তৃণমূল বা কংগ্রেসের বেসিক ক্যারেক্টারের একদম ডিফারেন্স, একদম একদম বেসিক একদম ক্যারেক্টার একদম। ডিফারেন্স। এবং এই মডেলটা ছাড়া কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে টিকা খুব মুশকিল, কারণ এই পার্টিটার কোনো আইডিওলজি নেই। তুমি আইডিওলজি মানে P2011 দেয়ার ওয়াজ আ রিসেম্বলেন্স অফ আইডিওলজি দ্যাট উই নিড টু ডিফিট সিপিএম। হুম হ্যাঁ, তো এখন তো তাও নেই। মানে কিসের বিজেপির বিরুদ্ধে লড়ছি ইজ নট অ্যান আইডিওলজিক্যাল পজিশন ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স এনিমোর। ঠিক আছে, এটা অন্য গল্প। কাজে কাজে তৃণমূল তৃণমূল কি দিয়ে তৃণমূল তার দলটাকে বাঁধবে? বাঁধবে এই দুর্নীতির ডেমোক্রেটিক সুযোগ দিয়ে। ঠিক আছে, ভেরি যে সবাই ইন্টারেস্টিং। তুমি যতটা করে খেতে পারো করো। কাজে কাজে এইবার প্রবলেমটা হলো যে পলিটিক্স না ভীষণ পাথ ডিপেন্ডেন্ট, মানে পলিটিক্যাল জার্নি। হ্যাঁ, এইবার এই যে মডেল, এবার বিজেপি অন্য রাজ্যে, বিজেপি দেখো, বিজেপি দুর্নীতিগ্রস্ত দল, কোনো ডাউট নেই। আমরা পশ্চিমবঙ্গে এসএসসি নিয়ে কথা বলছি, ব্যাপমের কথা ভুলে যাচ্ছি। হুম হ্যাঁ, আমরা খনি কেলেঙ্কারি, কর্ণাটকের খনি বন্টন ভুলে যাচ্ছি। বিজেপি খুব বড় লেভেলে করাপশন করে। বিজেপির যেটা নেই সেটা হলো এই খুচরো পাপ। হ্যাঁ, হুম যে 5 লাখ 10 লাখ 3,000 7,000 ট্রিপল চুরি, চাল চুরি। বিজেপি এত ছোট খেলা খেলে না অল ইন্ডিয়া লেভেলে। পশ্চিমবঙ্গে খেলবে, কারণ পশ্চিমবঙ্গে দিস ইজ দ্য মডেল। প্রেভেলেন্ট কালচার, প্রেভেলেন্ট মডেল। হ্যাঁ, কাজে কাজে এইটা আমি যতটা জানি, একটা গ্রামের লোক আমার থেকে 10 গুণ ভালো জানে, কারণ তারা প্রত্যেক দিন এটার মধ্যে দিয়ে যায়। ফলে দুর্নীতি অর দ্য এক্সেস অফ ইট উইল নেভার বি আ সিগনিফিক্যান্ট ইলেকটোরাল। ইস্যু। এটা আমার মত। ইন্টারেস্টিং। কিন্তু হ্যাঁ, আমার মানে সব মানে মিডিয়া দেখলে যেটা মনে হয়, মানে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, যে পৃথিবীর একমাত্র চোর হচ্ছে টিএমসি, এবং প্রত্যেকটা খবরেই মানে টিএমসি এই করেছে, কিন্তু চুরি সেটা করেছে। তো আমার মনে হয় এটা হচ্ছে ইটস আ ফাংশন অফ কাকে অ্যাপিল করছে। ওই আবার সেই ভদ্রলোক হুম ক্লাসকে, মানে সেই কারা টেস্টকে দেখছে, আমি অ্যাপিল জাস্ট করছি। ক্যাটার না, করা। আমার এলাকায় যে আমি যে কয়েকজন মুসলমান ছেলে চাকরি পেলো এবং তারপরে এইসব যে ফেস করলো, ওদের সাথে যখন হুম। কথা বললাম, ওদের কথা হচ্ছে যে সিপিএম ছিল ভদ্রলোকদের পার্টি এবং সেখানে ভদ্রলোক হিন্দুরা আমাদেরকে পছন্দ করতো না এবং সেই আমলে মুসলমানরা চাকরি পেত না। এটা Right. হচ্ছে প্লেন কথা। আচ্ছা। কিন্তু এখন কি হচ্ছে, এখন তৃণমূলের যারা নেতা এবং তারা হিন্দু হোক মুসলমান হোক, ওরা টাকা চায়। তো টাকা ওরা একদম টাকা দিলে আমরা চাকরি চাকরিটা পেয়ে পেয়ে যাব। যাচ্ছি, হুম চাকরিটা হুম। পেয়ে যাবে। চাকরিটা পেয়ে যাচ্ছি। তো ওরা অন্তত এই ব্যাপারে, এটা ব্যাপারে শিওর এবং সেকুলার, এবং খুব সেকুলার, সেকুলার। খুব এক্স্যাক্টলি। খুব সেকুলার। সেকুলার, খুব সেকুলার সে ব্যাপারে। এবং যতগুলো চাকরি ওরা বলছে যে হয়েছে মুসলমান ছেলেপুলের, অন্তত আমাদের এরিয়ায়, তার মূল কারণ এই যে এরা খুব টাকার ব্যাপারে খুব প্রচন্ড সেকুলার। আগে ছিল যে লোকাল কমিটি ডিসাইড করতো কে পাবে। ঠিক আছে, লোকাল কমিটি থেকে ফোন যেত ইয়েতে, এই শিক্ষা ভবনে কলকাতায়। তারপর ডিসাইড হতো যে কে লিস্ট ক্লিয়ার না করলে ওদের চাকরি হতো না। এই ছিল, মানে ওই যেটা অমিতাভ দা বললেন যে জানা ছিল যে কোথায় কাকে অ্যাপ্রোচ করতে হবে, কোন জায়গায় কে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং। এখন কেউ জানে না যে কে চাকরি দিচ্ছে, আর কে টাকা খেয়ে বসে আছে, আর কে কাকে রিপোর্টিং করছে। এটা এখন কেউ জানে না। কিন্তু হ্যাঁ, সেই হিসেবে যে আছে, মানে আহ, এই যে সিস্টেমে যেটা বললেন যে তার কারণে কিছু চাকরি পেয়েও গেছে, কেসও লড়ছে, তারপর হাইকোর্টও চলছে, এসব সব চলছে। না, ভেরি ইন্টারেস্টিং। দেখো, এই করাপশন সম্বন্ধে আমি আর বললাম এই যে কারণে মুসলমান সাপোর্টটা পাই দেবে হ্যাঁ, তৃণমূলের জন্য, যে মুসলমান সাপোর্টটা এবং দিস ইমাজিনেশন যে সিপিএম সবসময় যে আছে, যতই সেকুলার হোক মুসলমানদের চাকরি দিত না, হুম, কে হুম। দিচ্ছে, আচ্ছা। যেভাবেই হোক দিচ্ছে, টাকা নিয়েই হোক বা দিচ্ছে, কিন্তু দিচ্ছে। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং হলো আমি বললাম ডেমোক্রেটিক, আদিল বলল সেকুলার। হ্যাঁ, মানে করাপশনের বিশেষণগুলো জাস্ট ভাবো। হ্যাঁ, ইন্টারেস্টিং। এইবার খালি আমরা সোশ্যালিস্ট বলে দিলে ইন্ডিয়া হয়ে যায় পুরো জিনিসটা।
দুর্দান্ত। তা আমরা একদম। মানে দেশের প্রেক্ষিতে একটু ব্যাপারটা দেখার চেষ্টা করি। তো ইউপি ওয়াজ এ বিগ সারপ্রাইজ, মানে নো ডাউট অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট মানে আমি যদি এক্সিট পোলে যাই সেটা একটা ইন্টারেস্টিং অন্য একটা লাইনে চলে যায় হুম। ব্যাপারটা, কিন্তু জাস্ট রেজাল্ট থেকে বোঝা যাচ্ছে ইউপিতে একটা বেশ সারপ্রাইজ আছে। এবং আমি দু একটা যে আর্টিকেল পড়েছি তাতে মানে ওটা যে আন্ডার কারেন্ট ছিল, এবং সেটার আন্ডার কারেন্টে কিন্তু অনেকগুলো এফেক্ট ছিল। মানে একটা এফেক্ট ছিল মানে আমরা ওই যেটা আদিল একটু আগে বলেছিল যে ওই ওভারঅল একটা মানে কালচারাল মুভমেন্টের ব্যাপার, সেটার একটা এফেক্ট তো আছেই। কিন্তু বিজেপির নিজের মধ্যে কিন্তু একটা প্রচন্ড অ্যাপারেন্টলি মানে যেটুকু আমরা পড়ে জানতে পেরেছি যে প্রচন্ড একটা কনফ্লিক্ট। হ্যাঁ, মানে মানে লোকাল লিডারকে মানে সাপ্রেস করে যে বাইরে থেকে লিডার এসে তাদেরকে কনস্ট্যান্টলি ডিরেক্ট করে কিছুটা ইমপ্লোশন হয়েছে। তো এই ব্যাপারে তোমাদের কারোর কিছু ইনপুট থাকলে বলো। প্লাস আরএসএস এর ইমপ্লোশন, মানে যেটা কালকে মোহন ভাগবতের কমেন্ট থেকে বেশ খুবই স্পষ্ট বোঝাই ক্লিয়ার। গেল। হুম হুম খুবই তিক্ততা আছে ওই মোদি আর মোহন ভাগবত নিয়ে। হুম 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 আসলে ইউপি না, ইউপি একটা দেশ গোটা। হুম। একদম। তাকে বোঝা খুব হুম কঠিন। ইউপিতে যেটা হয়েছে দেখো, একটু আগে মানে তুমি বা সৃঞ্জয় বলছিলে যে ওই যে দল অ্যান্টি বিজেপি দল হিসেবে যে সবচেয়ে শক্তিশালী ভোটাররা তাকে বেঁচেছে, যে কারণে বিএসপি মানে ওয়াইপ আউট হয়েছে আর কি। ওয়াইপ আউট। হ্যাঁ, এবং বিএসপি যে বিজেপির বি টিম, এই পারসেপশনটা ইজ ভেরি স্ট্রং। ঠিক আছে। তার ফলে এবং অখিলেশ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একজন পলিটিশিয়ান। তুমি যদি দেখো যে ওর বাবা, হ্যাঁ, মুলায়ম সিং ওয়াজ নোন অ্যাজ মৌলানা মুলায়ম। হ্যাঁ, হুম মানে মুসলিমদের মধ্যে তার জনপ্রিয়তা এমন ছিল। হুম কিন্তু সমাজবাদী পার্টির যেটা সোশ্যাল কোয়ালিশন ছিল, সেটা ওয়াজ মুসলিম যাদব কোয়ালিশন। অখিলেশ কিন্তু সেইটাকে বহুলাংশে ভেঙেছে, এবং একদম। জিনিসটা মানে অনেক নন যাদব, নন মুসলিম তো বটেই, অনেক নন যাদব ক্যান্ডিডেট প্লেস করেছে। যে দলিত, যে ইউপির যে বড় দলিত পপুলেশন, অখিলেশের কিন্তু তাদের কাছে অ্যাপেল, হ্যাঁ, এর চেয়ে ওর বাবার চেয়ে অনেক বেশি। হুম এবং কাশিরামের যে লিগ্যাসি, মায়াবতী প্রায় নিজের চেষ্টায় সেই লিগ্যাসি সর্বনাশ করে দিতে সক্ষম হয়েছেন। হুম তার ফলে কি হয়েছে যে ইউপির স্পেসটা বিবিধ মানে একাধিক কারণে অখিলেশ সমাজবাদী পার্টির জন্য ইউপি স্পেসটা খুলেছে। হ্যাঁ, এবার হুম ফলে সেইটা এবার বেরিয়েছে। এবং তুমি যেটা তোমরা যে আরএসএস এর কথা বলছো, বিজেপির ইনফাইটিং এর কথা বলছো, এবং যোগী আদিত্যনাথ সম্বন্ধে রিজার্ভেশন, মোদি অমিত শাহ সম্বন্ধে রিজার্ভেশন, এবং সংঘের ভূমিকা, যেটা সংঘ প্রচারকরা বলছে যে আমরা এবার বেশি করে নামিনি মাঠে। হ্যাঁ, তার এক্স্যাক্টলি। ইম্প্যাক্ট সব ইনফ্যাক্ট কিছু। বজরং দল থেকে মানে যারা বলছে বুথ আগলে অথচ সমাজবাদী পার্টিকে ভোট দিয়েছে, এরকমও হুম। মানে শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো বোঝাটা খুব কোথায় জানো তো, মুশকিল। ইউপি নিয়ে বলার, সেটা হলো ইউপিকে বোঝা যে এক্স্যাক্টলি কি হয়েছে, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে তার চেয়ে অনেক সহজে আমরা মানে মহারাষ্ট্র, কর্ণাটক এগুলো এক্সপ্লেন করতে পারি। মানে ইউপি ইউপি অ্যান্ড বিহার আর দ্য টু টাফেস্ট স্টেট, পলিটিক্যালি টাফেস্ট হুম। স্টেট। মানে ইউপির আরেকটা ব্যাপার কি, ইউপি যদি এত বড় স্টেট হয় কিন্তু ইউপি যে প্যাটার্নটা কি খুব ইউনিভার্সাল। মানে তুমি যদি প্যাটার্নটা দেখো, অযোধ্যা বা ওই ফৈজাবাদ যে সিটটা, সেইটা একটা ইম্পর্টেন্ট মানে সিম্বলিকও প্রচন্ড। আরেকটা হচ্ছে একদম। তোমার আমেথি, যেটা আরেকটা স্মৃতি ইরানি হেরে যাওয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বারাণসীতে মোদি নাকি পিছিয়ে ছিল, এবং সেটার একটা ভিডিও সার্ফেস করেছে, এটা কেউ জানে না যে দে হ্যাড টু অ্যারেঞ্জ ভোট অর সামথিং লাইক দিস, বাট নোবডি প্রথম নোজ হোয়াটস দ্য প্রথম রিয়েলিটি। 3টে রাউন্ড আমার সেদিন মনে আছে এখনো। যখন কাউন্টিং হচ্ছে আমি দেখছি মোদি পিছিয়ে আছে। হ্যাঁ, হুম। ফাইনালি সেই কত 4.5 লাখ থেকে নামলো মার্জিন 1.5 লাখে 1.5 লাখে। প্রায়, তাই 1.5 তো? লাখে, হ্যাঁ। হ্যাঁ মানে 1,52,153। এটা কি অ্যাক্রস ইউপি তাহলে সিমিলার ট্রেন্ড? ইউপি যদি এত বড় একটা ক্যারেক্টার, এটা আমার কাছে আরো বেশি সারপ্রাইজিং। মানে টিপিক্যালি যেটা হয় ইস্ট ইউপি ওয়েস্ট ইউপি এগুলো খুব ডিফারেন্ট ভাবে চলে, মানে এইটা না, আমি সত্যি কথা বলছি, বলা আমি ইউপির মুশকিল। রেজাল্টটা তো ভেঙে দেখিনি। আমি মানে হুম বলতে পারবো না, হুম মানে খুব হুম। ব্রড সুইপে কিছু কথা ছাড়া ইউপি নিয়ে আমি সেই বলতে সেই পারবো না। আমাদের পক্ষে এমনিও মানে এত লোকই মানে পোল করে বুঝতে আমরা পারছে না, আর আমাদের পক্ষে কতটুকুই আমরা বা বলা গ্রাউন্ড সম্ভব। পলিটিক্সটা বুঝি না হয়তো ইউপি। আর আমার একটা প্রশ্ন ছিল এখানে, যে এটা হচ্ছে একটা লার্জার মেটা কোয়েশ্চেন এই এক্সিট পোলিং নিয়ে। এই যে সবাই এক্সিট পোল গুলো করে,
অবভিয়াসলি কিছু ব্যাড ফেথ অ্যাক্টর আছে যারা এক্সিট পোল গুলো ইন্টেনশনালি স্কিউ করে হাওয়া বানানোর জন্য বা সুইং ভোটারদের কোনো একটা পার্টির প্রতি আকৃষ্ট করার জন্য। আমাদের দেশে সেন্সাস হয়নি ফর সিন্স 2011। এই এক্সিট পোলটা তো কি হয়, একটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হয় আর ওই স্যাম্পল থেকে ওরা এক্সট্রাপোলেট করে ওয়েটেড অ্যাভারেজ করে টু গেট আ সেন্স কি কত ভোট দেবে। ওদের কি ওয়েটিংটা খুব অফ কেন? আমাদের দেশে সেন্সাস হয়নি এত বছর, তাই জন্যই এক্সিট পোল গুলো আর গেটিং ইট রং অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, এতটা দে আর গেটিং ইট রং। আর স্টেট লেভেলে কেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অনেকটাই ছোট, ভোটার কম, তাই জন্য এতটা ওখানে কি বলে ডিফারেন্স হয় না বিটুইন দ্য প্রেডিকশন এন্ড দ্য অ্যাকচুয়াল আউটকাম। দেখো একটা জিনিস আমি দেখছিলাম যে এইবারে ইন্ডিয়ার টোটাল ভোটার ছিল বোধহয় 98 কোটি সামথিং। তার মধ্যে ভোট করেছে 60 কোটির বেশি। হ্যাঁ, মানে 60 না 64 কোটি ভোট করেছে। এইবার সি ভোটার তার স্যাম্পল সাইজ জানিয়েছে 4.5 লাখ। বাকিদের আমরা জানি না, কিন্তু সবারই মোটামুটি তাই। ওই ওর আমার আশেপাশে হবে। দেখো তোমরা মানে সব কম্পিউটার সায়েন্স এবং হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হ্যাঁ। এর লোকজন, আমার মুখ খোলা উচিত না এখানে। আমি জাস্ট একটা বেসিক প্রশ্ন করছি। একটা 64 কোটির পপুলেশনে যদি 4.5 লাখ, উইচ ইজ নট ইভেন 1%, সেই স্যাম্পল সাইজ দিয়ে দেখতে হয়, তাহলে তার যে সফিস্টিকেশন দরকার, মানে অ্যাকিউরেট রেজাল্টে পৌঁছানোর জন্য তার যে সফিস্টিকেশন দরকার, তার যে মেথডোলজি দরকার, আছে কি জানি না। কারণ কোনো এক্সিট পোলের মেথডোলজি তো প্রকাশ করে না এরা। ফলে তো তার কোনো পিয়ার রিভিউ নেই, তার কোনো স্ক্রুটিনি নেই। ফলে কি করছে, কতভাবে এই এক্সিট পোলকে ইনফ্লুয়েন্স করছে, টাকা, ভয়, মানে কি দিয়ে করছে, এবং কেন এক্সিট পোল এই একদিনের উইন্ডো বা 3 দিনের উইন্ডো যেটা তৈরি করে সেটা কতখানি সিগনিফিকেন্ট। হ্যাঁ, এই এই অনেক রকম প্রশ্ন এক্সিট পোল নিয়ে আছে যার কোনো উত্তর নেই। আর উত্তর নেই। রাহুল গান্ধী যে কথাগুলো বলছেন সেগুলোকে জাস্ট ওয়াইল্ড স্পেকুলেশন বলে উড়িয়ে না, দেওয়ার কোনো উড়িয়ে দেওয়া তো কারণ যায় না নেই। বটেই। মানে এত যদি একটা এত বড় দেশের স্টক মার্কেট এইভাবে যদি আপ ডাউন করে, মানে হুম। ইটস এ ভেরি ভ্যালিড থিং টু মানে আস্ক অ্যাকচুয়ালি। আরেকটা কথা হচ্ছে যে মানে এই তুমি স্যাম্পল সার্ভের কথাটা বললে, এটা একেবারেই সত্যি। এবং আমি একটা মানে ওই ইউটিউবে দেখছিলাম, কর্ণাটকায় ওরা যে এক্সিট পোল করেছে তার আহ, তাকে ক্রিটিসাইজ করে ওরা একটা লোকাল চ্যানেল ওরা বলেছিল যে যে প্রবলেমটা হচ্ছে যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া সম্ভবত ওরা কিছু ডেটা পাবলিশ করেছে, এবং তাতে দেখা যাচ্ছে যে প্রথম কথা এই যে একটা ওমেন পপুলেশন এবং মাইনরিটি পপুলেশন, এদেরকে কিন্তু স্যাম্পলিং করা খুব ডিফিকাল্ট। হুম। এবার ওরা আন্ডার যেটা স্যাম্পল করে সিস্টেমেটিক। প্রচন্ড আন্ডার স্যাম্পলড। এবারে ওরা বোধহয় 38% ওমেন স্যাম্পল, এবার সেখান থেকে এক্সট্রাপোলেট করে বাকিটা করছে আর কি। এবার তাদের মধ্যে ভেরিয়েন্ট, সুতরাং এটা যে মিলে যায় সেটাই আশ্চর্য। আমার মনে হয় এটা মেলার প্রবাবিলিটি যতটা, না মেলার প্রবাবিলিটিও ততটা। অনেক বেশি, অনেক কিন্তু বেশি। যেটা সন্দেহজনক এবং যেটা হাস্যকর খুবই, যে প্রত্যেকটা এক্সিট পোল কি করে একই জিনিস হলো? তার মানে তারা কি একই ডেটা ব্যবহার করেছে, না খুব একই ভেরি ভেরি লোককে? ভেরি আনলাইকলি যে এক স্যাম্পল নিয়েছে। হ্যাঁ, ফলে অন্য পসিবিলিটিটা ইজ ওয়ে মোর স্ট্রং, আর কি স্ট্রঙ্গার, যে এটা বাই ডিজাইন, মানে এটা এটা বাইরে থেকে ডিজাইন আসছে। আমরা জানি না, কিন্তু আমরা জাস্ট অনুমান করতে পারি এরকম হতে পারে। মানে আমি খুব সিম্পল স্ট্যাটিস্টিক দিচ্ছি কিছু। মানে থার্সডে করে যেটা হচ্ছে ইন্ডিয়ার বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটির এক্সপায়ারি হয়, সেই দিন সব থেকে বেশি অ্যাক্টিভিটি হওয়ার কথা মার্কেটে। ফ্রাইডে যেটা হচ্ছে ফাইনাল ডেট অফ পোলিং এর আগের দিন, থার্সডে ডাবল ভলিউম ছিল। আর আমরা দেখেছি মানে সোমবার দিন হঠাৎ স্টক মার্কেট এত শুট আপ করেছে, আমার মনে পড়ে না এক্সিট পোলের ভিত্তিতে এত স্টক মার্কেট কোনোদিন কখন শুট করেনি। আপ করেছে। মানে এটা অ্যাবসার্ড ব্যাপার। এক্সিট পোল এসছে আর সব স্টক মার্কেট শুট আপ করছে। অ্যান্ড it seems it's not very difficult to think that people used insider information to make a quick buck out of it. Now, দেখো obviously, তবে এটা তো এইটা এইটা যদি আমি একটা কথা বলি, যদি কারোর মাথায় বুদ্ধি থাকে তাহলে তার এইটা ইউজ করা। আই মেড উইনফল গেইন অন মানডে 3rd জুন, যে আমি জাস্ট মানে OLX পে বেচ দে যা আছে ধাড়ার বেচেছি। হ্যাঁ, ফলে আমি প্রচুর প্রফিট করেছি। না, আমাদের তো কি জন্য মন্ত্রীরা বলেই ছিলেন যে হ্যাঁ, শেয়ার কিনুন। কেন কেন স্টক মার্কেট দারুণ অনেক দারুণ বাড়বে দারুণ না, সোমবার দারুণ থেকে। কিনতে ঠিকই তো বলেছিল, বলেছে যে অমিতাভ না বন্দ্যোপাধ্যায় না বিক্রি করে দিয়েছে। না না, দারুণ বলেছে। তুমি যদি মেয়ের 25 তারিখ কিনতে আর জুনের 3 তারিখ বেচতে, হ্যাঁ, দারুণ, জাস্ট এই 8-9 দিনের উইন্ডোয় তুমি হ্যাঁ, 100% দারুণ। প্রফিট করে বেরিয়ে যেতে। 100% প্রফিট হতো। হ্যাঁ, तो 6 जून के पहले आप बाय कर लेना, 4 जून के पहले वो शूट अप करेगा।
तो इस बार पुराने रिकॉर्ड फिर तोड़ेगा, 1 लाख के पार जाएगा क्या? क्या करेगा, मैं कोई स्टॉक मार्केट के लिए आकलन नहीं कर सकता, पर नॉर्मली जब स्थिर सरकार आती है तो स्टॉक मार्केट बढ़ता है। इसलिए मैं कह रहा हूँ कि 400 पार होने वाला है, मोदी जी की स्थिर सरकार आने वाली है, तो निश्चित रूप से बाजार ऊपर आएगा। তো অমিত শাহ তো তাই বলে, এবার দেখো তোমরা পছন্দ করো না লোকটাকে বলে কোনো পরামর্শই শুনবে না, এটা এইভাবে করলে ঠিক, হয়? শোনা উচিত উনি ঠিক ছিল। বলেছিলেন যে টাইমে কেনো এবং বেচো। এবার যারা হোল্ড করেছে, এবং সবচেয়ে ভালো যারা 3 তারিখ মার্কেট চড়ছে দেখে তারা যখন কিনেছে, তাদের জন্য 2 মিনিটের নীরবতা আর কি। না এইটা তো হচ্ছে তো তোমার স্ট্যান্ডার্ড, মানে আমি খুবই কম বুঝি, সিনজয় অনেক বেশি বোঝে এইসব নিয়ে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে যে মানে যখন লোকে কিনবে তখন তুমি বিক্রি করবে, হ্যাঁ এটাই লোকে বলে। তাই তো, মানে আর যখন মার্কেট ডাউন হয় তখন চড়ছে, কেনা উচিত and actually। the reverse is also true, মানে হ্যাঁ এই যে যখন, রিঅ্যাকশনটা হ্যাঁ হয় যখন নিউজটা ইজ নট ফেভারেবল, তখন হ্যাঁ ঠিক উল্টো এক্স্যাক্টলি। হয়। আমি আমি টিউসডে সকালে বাইরে ছিলাম, আমি লিটারেলি দেখছি রাস্তায় কিছু তৃণমূলের ওয়ার্কার হবে মোস্টলি, ওরা সবুজ আবির দিয়ে খেলছে। জাস্ট আমি ওটা দেখলাম, আমি কিনতে শুরু করলাম। আই নিউ দ্যাট হোয়াট ইজ কামিং, আই লিটারেলি নিউ হোয়াটস কামিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না কিন্তু একদম। ব্যাপারটা কি বলতো, আসলে যেটা হয় যে আমরা আমাদের ওই এগেইন মানে ভদ্রলোকের পার্সপেক্টিভ থেকে ভেবে খুব অভদ্রতা করছি, কিন্তু অনেক যারা একদম রিটেলে যারা ইনভেস্ট করে আর কি, ধর 5,000 টাকা 10,000 টাকা লেভেলে করে আর কি, তাদের জন্য মানে ইফ দে লুজ ইট, ইট মাইট বি হিউজ অ্যাকচুয়ালি। মেবি ওই টাকাটা মানে তারা ভাবছে যে এই রেটে যদি আজকে 5,000 টাকা ইনভেস্ট করি, আমার যদি 1 সপ্তাহের মধ্যে এটা 7,000 হয়, 2,000 টাকা দিয়ে আমি একটা লোন শোধ করবো, হয়তো একটা পার্সোনাল লোন আছে। সেই জন্য এটা খুব মুশকিল আর কি, মানে ওটা মানে এই পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা দেখা, সুতরাং ওই কারণেই তো ব্যাপারটা না এইটা প্রচুর এইটা তো সংখ্যায়। আমরা হ্যাঁ একেবারে প্রিভিলেজ, মানে সিপিএম এর হ্যাঁ হ্যাঁ পজিশন হ্যাঁ থেকে ইয়ার্কি মারছি, এটা উচিত না। হ্যাঁ, মানে হ্যাঁ আমি সেটাই বলছি যে কেন এই জিনিসটা হয়, মানে আমিও সেটা ভাবি যে কেন এই জিনিসটা হয়, যে মানে যখন ডাউন হয় তখন কেন সবাই তুলতে শুরু করে, কিন্তু ওই ওই স্টেকটা খুব হাই হয়ে যায় তখন আর কি, যেটা হয়তো মানে এই এই পজিশন থেকে ব্যাপারটা ম্যাটার করে না অতটা। যাই হোক, তো মহারাষ্ট্র নিয়ে মানে তোমাদের ওভারঅল, মানে মহারাষ্ট্রে একটা অদ্ভুত খেলা হয়েছে, অদ্ভুত। মানে দুটো পার্টি ভেঙেছে, এবং মানে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে মহারাষ্ট্রের যে মানে এই আগের রেজাল্ট 19-এর সাথে এখন কম্পেয়ার করছে, সবকটা স্টার দেওয়া। স্টার দেওয়া মানে আগের যে পার্টিগুলোর কম্পোজিশন ছিল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি হুম। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ভাবে মানে যেই মেজরিটি মানে মানে আমি তো শিবসেনা তো মেজরিটি নিয়ে বেরিয়েছিল, এনসিপিও মোস্ট লাইকলি তাই, নট শিওর এক্স্যাক্টলি অজিত পাওয়ারের মেজরিটি, কিন্তু ওদের কিন্তু এখন ওরা কমপ্লিটলি মানে এখন কালকে যদি ভোট হয় তো মনে হচ্ছে যে সরকার ফেলে দেবে, এই হুম সিচুয়েশনে আছে। হুম একদম একদম। তো কি মানে ফ্যাক্টরস গুলো কি, মানে আমি সত্যি কথা বলতে অতটা মানে ফলো করিনি। দেখো ফ্যাক্টর হলো, মহারাষ্ট্রে তো শিবসেনার কিছু নির্দিষ্ট ইনফ্লুয়েন্স পকেটস আছে। এইবার একটা জিনিস খুব পরিষ্কার যে, আমি জাস্ট বলছি যে কাল ধরো ওয়েস্ট বেঙ্গলে যদি একজন কোনো XYZ লিডার সে এসে বলে যে তৃণমূল কংগ্রেসে আমার ক্লেম, মমতা ব্যানার্জি বা তার উত্তরসূরি হিসেবে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ক্লেম পেলেন না, এইটার যে রিয়াকশন হবে, মহারাষ্ট্রে কিন্তু শিবসেনা একনাথ শিন্ডে ঠিক সেই ঘটনাটা ঘটিয়েছে। বালা সাহেব ঠাকরে, হ্যাঁ মানে হাউএভার বিগার হি ওয়াজ, হ্যাঁ, ইজ আ টাওয়ারিং ফিগার। মহারাষ্ট্রে যারা শিবসেনা সাপোর্টার, তারা কিন্তু একনাথ শিন্ডে যেটা করেছে সেটাকে বিশ্বাসঘাতকতা ছাড়া কিচ্ছু বলছে না, যে তুমি বালা সাহেবের ছেলের সঙ্গে এটা করেছো। একদম। কাজেই মানে আজ যদি ভোট হয় তো একনাথ শিন্ডের অবস্থা খুব খারাপ হবে, মানে শিন্ডে ফ্যাকশন আমার ধারণা খুব খারাপ করবে। এবং অজিত পাওয়ারও যে দেখো, মহারাষ্ট্রে এটা একটা অদ্ভুত জিনিস হলো, এবার এই দুটো দল মানে শিবসেনা এবং এনসিপি যেভাবে ভাঙলো, বিজেপি যেটা ভাঙলো, হ্যাঁ, এবার এই ভাঙাভাঙির একটা লিমিট থাকে জানো তো, মানে সেই লিমিটটা রিচ করে গেছে বলে আমার ধারণা। যে কি মানে লোকের পাবলিক রিয়াকশন, যে দেখো লোকে কি দেখছে, বিজেপি একের পর এক স্টেটে দল ভাঙিয়ে যে দিচ্ছে। যা ম্যান্ডেট আসছে সেটা জাস্ট পরবর্তীকালে হর্স ট্রেডিং করে সেই ম্যান্ডেটটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ঘুরিয়ে দিচ্ছে। দিচ্ছে। এবার মহারাষ্ট্র ইজ আ ভেরি পলিটিক্যালি অ্যাওয়্যার স্টেট, ঠিক আছে, সেইখানে রিয়াকশন না হওয়ার কোনো কারণ নেই। মেক সেন্স অ্যাকচুয়ালি। কাজে এবং তুমি মানে দেখো মহারাষ্ট্র কিন্তু এই এই যে এই আরেকটা স্টেট তুমি লক্ষ্য করো আগামী 10 বছরে, সেটা হলো ওড়িশা। মহারাষ্ট্রে আসতে বিজেপি যে যাচ্ছিলাম, হ্যাঁ। ইনরোডস করেছে সেইটা কিন্তু করেছে
শিবসেনার সঙ্গে জোট করে। একদম। ঠিক আছে, মহারাষ্ট্রে বিজেপি কিন্তু খুব মেজর পলিটিক্যাল পাওয়ার ছিল না। ছিল হুম, না, হুম, হুম। ছিল না। সেটা বিজেপির শিবসেনার হাত ধরে, বালাসাহেব ঠাকরের হাত ধরে সেটা বিজেপি করেছে। এবার কি করেছে ওরা, এটা ওদের মডেল, যে যেই রাজ্যে করছে, মানে কোনো একটা রিজিওনাল পার্টির সঙ্গে হাত ধরে তারা ঢুকছে, তারপর খেয়ে নেবে। সেই দলটাকে খেয়ে ফেলছে। বিজেডিকে খেয়ে ফেললো। হ্যাঁ, তামিলনাড়ুতে মানে এআইএডিএমকে এআইডিএমকে খাওয়ার একদম চেষ্টা করেছিল, ওরা চেষ্টা করছে। বেরিয়ে গিয়ে কিন্তু রেজাল্ট খুব খারাপ করলো, মানে ডিএমকে কংগ্রেস গেইন করলো। হুম। কিন্তু দিস ইজ বিজেপিজ মডেল, যে রিজিয়নাল পার্টি, বিহারে জেডিইউ, বিহার জেডিইউ জনতা দল অনেক কমে ইউনাইটেড, গেছে। হ্যাঁ। বিহারে বিজেপি, আমি বিহারটা খুব ক্লোজলি ফলো করি। বিহারে সুশীল মোদি, যে মারা গেলেন কিছুদিন আগে, সুশীল হুম মোদি ওয়াজ দ্য ফেস অফ বিজেপি ইন বিহার। বিজেপির। হুম। সুশীল মোদি মেড ইট শিওর যে ন্যাশনাল বিজেপি যাতে স্টেটে বেশি ইন্টারভিন না করে, কারণ তাকে জেডিইউর সঙ্গে চলতে হবে। সেই জেডিইউকে বিজেপি জাস্ট লাস্ট 5-7 বছরে খেয়ে ফেললো। হ্যাঁ, মহারাষ্ট্রেও খাওয়ার চেষ্টা করে পুরোটা খেতে পারেনি, কামড়াকামড়ি করে একাকার কাণ্ড করলো। মহারাষ্ট্রে তার ব্যাকলাশ হচ্ছে আমার কিন্তু এবার ধারণা। জেডিইউর ফলাফল খুব খারাপ হয়নি, মানে লোকসভায় তো জেডিইউ ভালোই করেছে। লোকসভায় ওটা বিহার বলেই, কিন্তু তুমি বিহারে জেডিইউর যে পাওয়ার, যে হোল্ড ছিল, সেটা হুম চলে গেছে। মানে নীতিশ কুমার না, আমি যা শুনছি, আমি তো অত ক্লোজলি জানি না, শুনছি যে নীতিশ কুমার প্রায় বিজেপির হাতে খেলছেন এখন আর কি। মানে নীতিশ কুমারের যে একটা ইমেজ ছিল যে উনিই খেলাবেন, বিজেপি নাচবে, সেই হুম। গল্পটা উল্টে গেছে। সেই মানে এই বিহারের ব্যাপারটা, মানে বিহারে অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের চেয়ে খারাপ করেছে, মানে মানে অ্যান্টি বিজেপিরা। হুম। মানে সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আরেকটা ব্যাপার, যেটা আমরা নর্থ ইস্ট তো খুব কম ইন জেনারেল আমাদের আলোচনায় আসে, কিন্তু মণিপুরে কিন্তু দুটো আসনই কংগ্রেস পেয়েছে। এইটা আমার মনে হয় যে প্রচুর লোকজনের চোখ এড়িয়ে গেছে, এবং যে সাংঘাতিক ভায়োলেন্স এবং সেখানে কমপ্লিট ইগনোরেন্স, সেইটার মানে আমি জানি না যে ওখানে লোকাল পলিটিক্স কি, হয়তো তোমরা মানে যারা ক্লোজলি ফলো করো তারা বেটার বলতে পারবে। তবে নাকি এইটা ওই জাস্ট কমপ্লিট ইগনোরেন্সের একটা এফেক্ট, সেইটা আমি অত মানে ডিটেল বলতে পারবো না। আর বলছি কিন্তু সেইখানে অ্যানালিসিস দেওয়ার মতো হ্যাঁ। ফলো করেছি আমি, যে নাগাল্যান্ডেও হুম, জিতেছে, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। হুম, মণিপুরেও একজন ওই জেএনইউর প্রফেসর জিতেছেন, হুম। এবং এবং সেটা বিশাল বড় ব্যাপার, এবং অনেকে ন্যায় যাত্রা এবং এই মোদির না যাওয়া, তারপর ওখানকার লোকাল ফ্যাকশনিজমকে হ্যান্ডেল সেভাবে না করা, সেসব নিয়ে বলেছি। কিন্তু আমার মনে হয় না যে আমার সেক্ষেত্রে সেভাবে কোনো নর্থ ইস্টার্ন এক্সপার্টিজ এইটাই। আছে এটা হুম। নিয়ে বলবো। নর্থ ইস্টের অ্যাকচুয়ালি সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে হাইয়েস্ট ভোট শেয়ার ইন আ স্টেট যেটা বিজেপি লোকসভায় এবার পেয়েছে, এটা ত্রিপুরা। ত্রিপুরা, আমি ত্রিপুরায় জাস্ট আসতে যাচ্ছিলাম। হুম। অ্যাক্রস ইন্ডিয়া ত্রিপুরা হচ্ছে কি হাইয়েস্ট ভোট শেয়ার ফর বিজেপি ইন ভাবা যায় লোকসভা না। ইন আ স্টেট। কত? কমপ্লিট সুইচ। 70, 73 71%। আই থিঙ্ক, অর 71, 73, সামথিং লাইক দিস। 70 মানে প্লাস, 70 to 70, 70 এইখানে plus। আমি জাস্ট স্টেট বাই মানিক সরকার, ভাবা আই ওয়ান্ট টু কাম ব্যাক অ্যাকচুয়ালি টু দিস, মানে আমাদের লেফট কোয়েশ্চেনে আবার। মানে সেইখানে মানে অনেকে, মানে আমি প্রচুর বন্ধু বান্ধব এরকম বলে যে না, মানে টিএমসি খুব খারাপ, খুব খারাপ, এত দুর্নীতি, ভাবা যায় না, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই কারণে এখন বিজেপিকে দরকার। মানে আমরা কিন্তু, আমরা সিপিএম, কিন্তু মানে আমরা হচ্ছে যে সিপিএম এর ট্র্যাডিশনাল ভোটার, ইত্যাদি ইত্যাদি। আমি বলি আরে তুই ত্রিপুরার এক্সাম্পলটা দেখ, যে কদিন আগে যেখানে একটা স্টেট যেখানে এতদিন ধরে আর মানিক সরকার, সত্যি কথা বলতে তার হিস্ট্রি অনেক বেটার কম্পেয়ার টু বেঙ্গল সিপিএম, রাইট? মানে মানিক সরকার একটা এবং শুধু হ্যাঁ। মানিক সরকার না, এটা কিন্তু নৃপেন চক্রবর্তী মানিক সরকার। আচ্ছা, মানে আচ্ছা। ত্রিপুরার ট্র্যাডিশনটা, মানে নৃপেন হুম। চক্রবর্তীকেও ভুললে চলবে না আর কি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। মানে সেইখান থেকে আজকে 73%, মানে মানে বামপন্থীরা কমপ্লিটলি মানে অবলিটারেটেড বেসিক্যালি। সেইখানে পশ্চিমবঙ্গের যদি এরা ভাবে যে মানে বিজেপিকে আনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে এটাও আরেকটা ব্যাপার, যে আমার যেটা মনে হয় যে আহ, যেই আসনগুলোই সিপিএম এর অপেক্ষাকৃত মানে স্ট্রং ক্যান্ডিডেট ছিল, যে দমদম সুজন চক্রবর্তী বা যাদবপুর, এইবারে মানে দমদমে আমি যেটা গ্রাউন্ডে শুনেছি, মানে অ্যানেকডোটাল এভিডেন্স থেকে, যে সিপিএম এর কিন্তু প্রচুর প্রচার ছিল।
মানে বিভিন্ন জায়গায় গিয়ে মানে ওরা প্রচুর খাটাখাটনি করেছে লোকাল সংগঠন। হ্যাঁ, সমস্যাটা আড়াই হচ্ছে, আড়াই লাখ ভোট পেয়েছেন সুজনদা। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে কিন্তু মানে সেটা তো মানে শিলভদ্র দত্ত বোধহয় 4.5 লাখ এরকম কিছু হুম একটা। হুম সমস্যাটা তো ওটাই, যে সমস্যাটা হচ্ছে যে ওদের অভিমুখটা 90% তৃণমূলের এগেনস্টে থাকে। এর ফলে ওরা হয়তো ওই ওই যে এফেক্টটা যেটা ক্রিয়েট করছে, মানে যেই ইম্প্যাক্টটা ওদের হচ্ছে, তাতে গিয়ে লোকে যখন ভোটটা দিতে যাচ্ছে ফাইনালি, তখন মনে হচ্ছে যে একে দিয়ে আমি কি করব, তাহলে আমার বিজেপিকে দেওয়া উচিত এই ঘটনাগুলোর জন্য। এইটা একটা বিরাট ফ্যাক্টর। মানে এইখানে ওই দীপঙ্কর ভট্টাচার্য যেটা বলেছেন সেটা আমার খুব ভালো লাগলো, যে ওদের মূল শত্রুকে চিহ্নিত করাটা খুব ইম্পর্টেন্ট, যে মূলকে। দেখো সিপিএম এর না, মানে আমি একটা জিনিস বলি, আমি সিপিএম সম্বন্ধে আমার আজকেও লোকে আমার লেখা পড়ে খুব বলছে তোমার এত অ্যান্টি সিপিএম বায়াস। আমার কোনো অ্যান্টি সিপিএম বায়াস নেই। আমি যেটা বলি যে সিপিএম এর একটা হিস্ট্রি রিড করার একটা অদ্ভুত মেথড আছে। তোমার তো মনে থাকবে নিরুপম সেন হুম। বলেছিলেন যে আমাদের তো কমিউনিজমে পৌঁছতে হবে, কিন্তু তো মার্ক্সের স্টেজেস অফ গ্রোথ হলো, তার জন্য আগে ক্যাপিটালিজম, তার জন্য আমরা এখন ক্যাপিটালিজম করছি, তারপরে কমিউনিজম আনবো। হ্যাঁ এবার, দারুণ স্টেটমেন্ট, আমি হ্যাঁ ক্লাসে এটা এই, কোট করি হ্যাঁ, মার্কস পড়াতে গেলে, হুম, যে ফলে হোয়াট এই, দিস। না না, বলো বলো বলো, মানে তুমি একে বলো। না আমি অ্যাক্সিলারেশনিস্ট বলে বোধহয়। আমি ক্লাসে মার্কস পড়াতে গিয়ে যখন এই স্টেজ গুলো বোঝাই, তো হুম আমি তো আজিম প্রেমজি ইউনিভার্সিটিতে পড়াই ব্যাঙ্গালোরে, আমার অনেক কেরালার স্টুডেন্ট আছে। তো আমি বলি যে দেখো, পশ্চিমবঙ্গের যে পুরনো ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন নিরুপম সেন, উনি বলেছিলেন সিঙ্গুরের সময় যে মানে ক্যাপিটালিজম পৌঁছাতে ইয়েতে কিন্তু না, কমিউনিজমে পৌঁছাতে গেলে আগে আমাদের একটা দরকার, ক্যাপিটালিজম দরকার, এবং তার জন্য এই হ্যাঁ, স্টেজটা মানে মানে এক্স্যাক্টলি তেমনি, মানে এই যে মানে সিপিএম এর এই যে একটা ইনোসেন্ট রিডিং অফ হিস্ট্রি, তেমনি এখন তারা তো অ্যাকচুয়ালি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধেই লড়তে চায়। কিন্তু এই লড়তে গেলে তো 1:1 লড়াই করতে হবে। মানে তাহলে প্রথমে আমরা বিজেপিকে সাপোর্ট করি তৃণমূলকে সরাতে, তৃণমূল সরে গেলে তারপর আমরা এসে ওখানে বিজেপিকে পিটিয়ে লাট করে দেবো একদম পলিটিক্যালি, ফিজিক্যালি না। এইটা হলো সিপিএম এর রিডিং অফ হিস্ট্রি। এইবার এই এই লেভেল অফ ইনোসেন্স, হ্যাঁ, আমি খুব ইনোসেন্ট লোকজন ভালোবাসি, কিন্তু আমি তাদের ভোট দিই না। হ্যাঁ, মানে কিডস শুড বি ইনোসেন্ট আন্ডার 6, 6 বছর পেরিয়ে যাওয়ার পর ইনোসেন্স থাকলে সেটা বিপজ্জনক। এটা প্রত্যয়টা খুব এপ্রিসিয়েট করবে। সিপিএম এর রিডিং অফ হিস্ট্রি অনেকটা সেই মেশিন লার্নিং মডেলের মতন, একবার ডেটা সেটে ট্রেন হয়েছে 100 বছর আগে, সেই মডেলটাই চলছে 100 বছর ধরে। অনেকটা সেম ব্যাপার। হ্যাঁ, মানে যাই হোক, কিন্তু এবারে মানে মেশিন লার্নিংও হয়তো ফাস্ট শিখে যাবে আর কি, তাকে লোকেশন ইনপুট দিলে, তাকে লোকাল হিস্ট্রি ইনপুট দিলে শিখে যাবে। সে শিখে ওটাই। কিন্তু ওই আর কি সেটা। দেখো মানে এইখানে এটা হলো তোমাদের মেশিন লার্নিংই তো সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। হ্যাঁ, মানে ওটা আর্টিফিশিয়াল হোক আর রিয়াল হোক, ওখানে তো ইন্টেলিজেন্স আছে। মানে আমরা সিপিএম সম্বন্ধে কথা বলছি উল্টো দিকে, ফলে হ্যাঁ, কিন্তু ব্যাপারটা খুব মানে মানে আমরা সকলেই যদি মানে হয়ে থাকি যে আমরা মানে সকলের মধ্যে একটা অ্যান্টি বিজেপি স্টান্স আছে, কিন্তু ব্যাপারটা ওভারঅল যদি বিজেপি একমাত্র বিকল্প হয়, ইভেনচুয়ালি তৃণমূলের একদিন তো ডাউনফল হবেই। এবং সেই স্পেসটা কিন্তু, সেটা কিন্তু খুবই চিন্তার ব্যাপার ওভারঅল। মানে সেখানে যদি সিপিএম দাঁড়াতে পারে বা অল্টারনেটিভ অন্য কেউ আসতে পারে, আমি জানি না, মানে তৃণমূল থেকে ভেঙে হয়তো আরেকটা দল হলো, সেটা বেশি স্ট্রং। দেখো নট শিওর। মানে শেষ করার টাইম হয়ে গেছে, মানে 1.5 ঘন্টা হ্যাঁ। হয়ে গেছে। আমি জাস্ট লাস্ট একটা কথা বলি, তারপর তোমরা কনক্লুড করো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস পোস্ট 47 যদি দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু কোনো কামব্যাকের ইতিহাস নেই। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যারা যায় তারা যায়। কংগ্রেস গেছে, সিপিএম গেছে, এবার তৃণমূল যাবে, যা ইভেনচুয়ালি যাবে। হ্যাঁ, হুম আজ হোক বা কাল। হুম হুম তারপর মানে এরপরে কথা হলো যে বিজেপি আসবে না এই ফরমেশনগুলো থেকে একটা নতুন কিছু রাইট। ভেঙে বেরিয়ে একটা ওই স্পেসটা দখল করবে। মানে এইটা, তৃণমূল হ্যাঁ। যে যাবে তা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, মানে আমি খানিকটা এগ্রি করছি, যদিও মানে এই যে পিরিয়ডটা থেকে তুমি ওভারঅল বলছো, এটা খুবই এত শর্ট পিরিয়ড, মানে অ্যাকচুয়ালি মিনিংফুল কতটা, মানে হুম, সেই কামব্যাকটাই হয়তো, মানে এই 50 বছর তো মানে ইতিহাসে কতটুকুই বা। তবে মানে ইন দ্য লং রেড, ইয়ে বলে কি বলে, লং উই রান আর উই অল আর অল ডেড। ডেড আর কি। হ্যাঁ, কিনস হুম। কিনস যাই হোক, হ্যাঁ, আমরা মোটামুটি র্যাপ আপ করি। আদিল, ফাইনাল কিছু থটস? না, আমার খুব ভালো লাগলো, স্পেশালি ফাইনাল থটস আর কি। ফাইনাল থটস আমার এই মনে হচ্ছে যে আম, আমার কাছে যেটা সব থেকে বড় ভয় সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ নিয়ে, আম, যেহেতু এবার আবার 7টা আবার পেলো,
মানে উত্তরবঙ্গ বেশ ভালো রকম পেয়েছে, সেপারেটিজম। এবং সেপারেটিজমটা খুব বাড়বে সেখানে, খুব বাড়বে। এটা ঠিক যে দক্ষিণ মালদার কুচবিহার একটা আইল্যান্ডের মতো আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেপারেটিস্ট ল্যাঙ্গুয়েজ খুব ভালো রকম বাড়বে। এবং আমার মনে হচ্ছে যেটা বারবার ভারতের হোম মিনিস্টার বারবার অ্যালিউড করে যে আমাদের দরকার, এটা দরকার, ওটা দরকার, তো সেটা নিয়ে কিন্তু আমার একটা বেশ চিন্তা আছে। এবং যখনই অ্যাড্রেস করা হবে ওই জিনিসটাকে অ্যাড্রেস করা হবে, এই ডেমোগ্রাফিক প্রবলেম, হ্যানো প্রবলেম, তারপর ওই মুসলমান প্রবলেম, এভাবেই ওরা অ্যাড্রেস করে করবে। প্রবলেম হচ্ছে এই যে যে প্রশ্নটা করলে স্যাচুরেশনের, আমার মনে হয় না সেক্ষেত্রে আহ, এইরকম ন্যারেটিভের কোনো স্যাচুরেশন আছে। সেই ন্যারেটিভগুলো সেই ন্যারেটিভগুলো চলতে থাকবে, এবং উত্তরবঙ্গে যেরকম কমিউনাল পলারাইজেশন চলছে, এবং আমার মনে হয় দক্ষিণবঙ্গ থেকে অনেক বেশি চলছে, অনেকগুলো খবর হয় না, এবং আহ, খুচখাচ কিন্তু ঘটনা লেগেই আছে জলপাইগুড়ির ছোট শহরে, এখানে মন্দির ভাঙা, ওখানে গরুর মাংস ফেলা, ওখানে এইসব কিন্তু ঘটনা কিন্তু বেশ, যেটা ওই ইনস্টিটিউশনাল রায়ট সিস্টেম বলে একটা বই আছে পল ব্রাসের। সো ইনস্টিটিউশনাল রায়ট সিস্টেম কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। তো আমার যেটা বারবার যেটা এখন যেটা মনে হয় ভয়, সেটা হচ্ছে যে আম, যে তেভাগা থেকে শুরু করে, তারপর নকশাল মুভমেন্ট থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের রাজনীতির একটা আম, উত্তর থেকে দক্ষিণে একটা কালেকটিভ ক্যারেক্টার ছিল, একটা কালেকটিভ ক্যারেক্টার ছিল, কিন্তু আমার মনে হচ্ছে খুব বেশি দূর হয়ে স্প্লিট যাচ্ছে এই হয়ে যাচ্ছে পলিটিক্সটা। ইনডিড। হ্যাঁ, মানে এই স্প্লিটটা জল কিন্তু আগে দেখা জলপাই যায়নি। জলপাইগুড়িতে যে পলিটিক্স হচ্ছিল তার আইডিওলগরা মানে কলকাতা এবং জলপাইগুড়ির যে আত্মিক যোগাযোগ বা সেরকম পলিটিক্যাল যোগাযোগ, বা ওইদিকে কমল গুহ, এদিকে আহ বিমান বসু, এই যে ব্যাপারগুলো ছিল, আম, আমার মনে হচ্ছে যে এখন যেভাবে বিজেপি পলিটিক্সটাকে কাল্টিভেট করছে উত্তরবঙ্গে স্পেশালি, কলকাতার থেকে অনেক দূরে হয়ে যাবে। এবং যদি কলকাতা সেন্ট্রিক রাজনীতি, মিডিয়া এই ব্যাপারটাকে যদি ক্যাপচার না করে, যে এই একটা কালেকটিভ পলিটিক্সের একটা, এই কালেকটিভ পলিটিক্স কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে এর মধ্যে, দূরত্ব আরো বাড়বে এই দুটো মানে গঙ্গার এপার আর হুম, ওপারে। খুবই 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 গুরুত্বপূর্ণ কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। এবং এটাও একটা নতুন ফিচার যেটা মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স বেঙ্গলে মানে সেটা রিসেন্টলি সার্চ করছে আর কি। এনিওয়ে, তো আমাদের সবাইকে খুব ধন্যবাদ, খুব ভালো ওভারঅল আলোচনা হলো। এবং অমিতাভ দাকে স্পেশালি ওই অনলাইনার গুলো বিভিন্ন দেওয়ার জন্য আই গেস সবারও ভালো লাগবে আর কি। ঠিক আছে, আমরা মানে আমি অ্যাড করে আশা নেবো করি অমিতাভ দাকে, কথা বললে পরে ভালো লাগবে, কলকাতা একদম আসলে দেখা একদম। হবে। নিশ্চয়ই। এসো এসো, পরের বার এসো। কথা হ্যাঁ, হবে। পরের বার আমরা মিট হুম। করি কলকাতায় কোথাও, একটু মানে গুছিয়ে 2-3 ঘন্টা একটু আড্ডা দিই ক্যাফে ট্যাফেতে, খুব ভালো নিশ্চয়ই। লাগবে। ঠিক আছে, ঠিক আমরা আছে। আবার কখনো একটা এই পলিটিক্যাল আলোচনা নিয়ে আবার ফিরে আসবো কখনো একটা ইন নিয়ার ফিউচার, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো, ভালো থেকো চলো। সবাই। হ্যাঁ, ওকে, দেখা চলো, হবে। গুড নাইট। বাই বাই। গুড নাইট।